আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসসি স্টুডেন্টসরা, তোমাদের সকলকে অর্গানিক কেমিস্ট্রি লেকচার 2 তে স্বাগত জানাচ্ছি। তো আজকে হচ্ছে যে আমরা অ্যালকেনের প্রস্তুতি আমরা দেখেছিলাম হচ্ছে গত ক্লাসে, এবং আজকের ক্লাসে হচ্ছে আমরা অ্যালকেনের যে বিক্রিয়া বা রিঅ্যাকশন অফ অ্যালকেন এটা আমরা জানবো। তো আমরা হচ্ছে যে আগে জেনেছি যে অ্যালকেন সমূহ হচ্ছে রাসায়নিকভাবে নিষ্ক্রিয়, যে কারণে আমরা দেখেছিলাম কি অ্যালকেন সমূহ যারা আছে তারা হচ্ছে আসক্তিহীন বা যাদেরকে বলা হয় হচ্ছে প্যারাফিন। ঠিক আছে, তাহলে তো অ্যালকেনের বিক্রিয়া দেওয়ার কথা না। ঠিক আছে, তো হ্যাঁ, অ্যালকেন সাধারণত বিক্রিয়া দেয় না, তবে ভিগ্রাস কন্ডিশনে অ্যালকেন সমূহ আসলে বিক্রিয়া দেয়। ঠিক আছে, সেটা খুবই রেয়ার কেস বা হচ্ছে কিছু কিছু কেসে দেখা যাচ্ছে যে অ্যালকেন সমূহ বিক্রিয়া দেয়। ঠিক আছে, তো সেরকম একটা বিক্রিয়া হচ্ছে যে ক্লোরিনের সাথে অ্যালকেনের বিক্রিয়া। ঠিক আছে, তো যেটা হচ্ছে যে ফ্রি রেডিক্যাল মেকানিজমে হয়, ফ্রি রেডিক্যাল অ্যান্ড যেটাকে বলা হয় সাবস্টিটিউশন রিঅ্যাকশন। তারপর হচ্ছে আরও একটা এরকম রিঅ্যাকশন আছে হচ্ছে দেখা যাচ্ছে যে অ্যালকেন বিক্রিয়া দেয়, এরকম আরেকটা রিঅ্যাকশন আছে হচ্ছে মিথেনের সাথে অক্সিজেনের যে দহন বিক্রিয়া, যেটা আমাদের কি গ্যাসের চুলায় ঘটে, এরকম রিঅ্যাকশন। ঠিক আছে, তো আমরা হচ্ছে অ্যালকেনের যে বিক্রিয়া বা রিঅ্যাকশন অফ অ্যালকেন সেটা হচ্ছে আমরা আজকের ক্লাসে দেখবো। তো আমি স্টার্ট করতেছি। সবাই দ্রুত লিখবে। অ্যালকেনের বিক্রিয়া, যেটাকে আমরা বলি হচ্ছে রিঅ্যাকশন অফ অ্যালকেন, অর্থাৎ অ্যালকেন সমূহ যে বিক্রিয়াগুলো দেয়। ঠিক আছে, তো প্রথমে আমি যে বিক্রিয়াটা দিয়ে স্টার্ট করতে যাচ্ছি সেটা হচ্ছে 1 নম্বর যে বিক্রিয়াটা, সেটা হচ্ছে ক্লোরিনের সাথে বিক্রিয়া। অ্যান্ড কি মেকানিজমে হয়? এটা হচ্ছে যে ফ্রি রেডিক্যাল মেকানিজমে হয়। আচ্ছা, ফ্রি রেডিক্যাল কি জিনিস সেটা আমি দেখিয়ে দিচ্ছি, সমস্যা নাই। আগে আমরা লিখি দ্রুত। ক্লোরিনের সাথে বিক্রিয়া যেটা আমাদের ফ্রি রেডিক্যাল মেকানিজমে হয়। আচ্ছা, তো রিঅ্যাকশনটা হচ্ছে আমাদের, যেমন আমি প্রথমে মিথেন নিলাম, CH4 মিথেন নিলাম। মিথেন কি? মিথেন একটা অ্যালকেন। কার্বন সংখ্যা আছে কয়টা? কার্বন সংখ্যা আছে একটা, আর কার্বনের সাথে 4টা যোজনীতে কি 4টা হাইড্রোজেন বসছে। দ্যাট মিনস কার্বন মানে কার্বনের সাথে সবগুলো একক বন্ধন, সিগমা বন্ড, যেটা হচ্ছে একটা অ্যালকেন। অ্যান্ড কার্বন সংখ্যা আছে একটা, তাহলে এটা কি? মিথেন। ঠিক আছে, মিথেন প্লাস হচ্ছে আমাদের ক্লোরিন অ্যান্ড সূর্যালোকের উপস্থিতিতে ইউভি। আচ্ছা, আমি বলছিলাম যে একটা কন্ডিশন বলছিলাম কি, ভিগ্রাস কন্ডিশন। যেমন ইউভি আলো, যেটা সবচেয়ে বেশি ইউভি আলো বা আলট্রাভায়োলেট রে, অতিবেগুনি রশ্মি কোন সময়টায় বেশি পাওয়া যায়? সবচেয়ে বেশি দুপুরের যে আলোটা, প্রখর রোদ, ওই সময়টাতে সবচেয়ে বেশি হচ্ছে সূর্যালোক থেকে আমরা যে আলট্রাভায়োলেট রে বা হচ্ছে অতিবেগুনি রশ্মি, এটা হচ্ছে সবচেয়ে বেশি পাওয়া যায় হচ্ছে দুপুরের টাইমটাতে। ঠিক আছে, তো এটা কিন্তু একটা মানে বলা যায় যে এক প্রকার কি ভিগ্রাস কন্ডিশন। ওকে, অ্যালকেন সময় বিক্রিয়া দেয় না, কারণ হচ্ছে সব সিগমা বন্ড, মানে কার্বন কার্বন সিগমা বন্ড, এছাড়া কার্বন হাইড্রোজেন যে বন্ড আছে সেটাও সিগমা বন্ড, সব সিগমা বন্ড। ঠিক আছে, তো দেয়ই না দেখা যাচ্ছে রিঅ্যাকশন। কিন্তু কথা হচ্ছে এই ইউভি আলোর উপস্থিতিতে ক্লোরিনের সাথে যে বিক্রিয়াটা হয় ফ্রি রেডিক্যাল মেকানিজমে, এখানে বিক্রিয়াটা দেয়, অ্যালকেন এক্ষেত্রে দেয়। ঠিক আছে, তো এখানে কি পাওয়া যায়? CH3Cl, এটা হচ্ছে 4টা স্টেপে হয় বিক্রিয়াটা, এবং বিক্রিয়াটা হচ্ছে 10 স্টার। মিথাইল ক্লোরাইড, CH3Cl, মিথাইল ক্লোরাইড প্লাস কি? প্লাস হচ্ছে HCl। কিভাবে হয় আমি দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, তোমরা নিজে লেখো যে ফ্রি রেডিক্যাল আসলে কি, ব্যাপারটা কি। তো এটা হচ্ছে 10 স্টার, তো আমার 10 স্টার মানে হচ্ছে আমার 3 স্টার, বা অন্যভাবে বললে আমার 3 স্টার মানে হচ্ছে 10 স্টার। ওকে, আচ্ছা, তো এখন কথা হচ্ছে ফ্রি রেডিক্যালটা কি ব্যাপার, এটা তোমাদের বুঝতে হবে। ঠিক আছে, তো তোমরা একটা কাজ করো, তোমরা নিচে লেখে না, আমি পাশে লিখছি, তোমরা হচ্ছে নিচে লেখে নাও। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, ক্লোরিনে কি হয়? ক্লোরিন একটা অধাতু, একটা ক্লোরিন অপর একটা ক্লোরিনের সাথে কি হয়? সমযোজী বন্ধনের মাধ্যমে যুক্ত হয়। ঠিক আছে, যুক্ত হয় কি? Cl2 অণু গঠন করে। আচ্ছা, মানে ক্লোরিন গ্যাস যেটা, তাহলে কি তার মানে এই ক্লোরিন একটা ইলেকট্রন শেয়ার করছে আর এই ক্লোরিন একটা ইলেকট্রন শেয়ার করছে। ঠিক আছে, তো ফ্রি রেডিক্যাল উৎপন্ন হয় হচ্ছে বন্ধনের সুষম বিভাজনের মাধ্যমে। অর্থাৎ এই যে বন্ধনটা আছে, একটা ইলেকট্রন এই ক্লোরিন শেয়ার করছে আর একটা ইলেকট্রন এই ক্লোরিন শেয়ার করছে, এদের ঠিক হচ্ছে কি মধ্য বরাবর ভেঙে যায়, অর্থাৎ এই বন্ধনের সুষম বিভাজন হয়। তাহলে সুষম বিভাজন হলে কি হবে?
একটা ক্লোরিন এইভাবে চলে আসবে প্লাস একটা ক্লোরিন এইভাবে চলে আসবে, অর্থাৎ বন্ধনের সুষমভাবে ইলেকট্রন হয়েছে, মানে ভাঙছে, সুষমভাবে ভাঙছে বা সুষম বিভাজন। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা বলতে পারি না যে যেহেতু কেউ কম বেশি হয় না, মানে দেখা যাচ্ছে দুইটা ইলেকট্রনে যদি একজন নিয়ে যেত তাহলে Cl মাইনাস আর একজন হতে প্লাস, বাট এখানে কি হয়েছে সুষম বিভাজন, মানে দুইজনই একটা একটা ইলেকট্রন পাইছে, যে কারণে আমরা বলতে পারি যে চার্জ কি, ফ্রি রেডিকেলের চার্জ হচ্ছে নিউট্রাল। তার আগে আমরা যে ব্যাপারটা জানলাম যে বন্ধনের সুষম বিভাজনের ফলে ফ্রি রেডিকেল উৎপন্ন হয়। ঠিক আছে, তো এই ব্যাপারটা আমি লিখে দিচ্ছি যে বন্ধনের, এটা হচ্ছে একটা থিওরি পার্ট, তোমরা হচ্ছে নিচে লেখো, আমি হচ্ছে পাশে লিখে দিচ্ছি জায়গা নাই দেখে। আচ্ছা, তো আমি এখানে কি লিখবো, বন্ধনের সুষম বিভাজনের ফলে ফ্রি রেডিকেল উৎপন্ন হয়। আচ্ছা, তো এখন কথা হচ্ছে যে প্রশ্ন হলে যে এটার নাম ফ্রি রেডিকেল কেন, কারণ এই যে চার্জ সুষম বিভাজন হলো ফলে এই ক্লোরিনে একটা ইলেকট্রন পাইলো এবং এই ক্লোরিনে কি একটা ইলেকট্রন পাইলো, অর্থাৎ সমান সমানভাবে হচ্ছে ইলেকট্রন পাইছে। যদি এমন হইতো যেমন HCl এ কি সাপোজ হচ্ছে যেমন যদি এমন হইতো যে মিথাইল ক্লোরাইড CH3Cl, যদি এমন হইতো যে মিথাইলে প্লাস ধরে নাও আর কি প্লাস Cl মাইনাস, অর্থাৎ এই ক্লোরিন যদি একদম টোটাল ইলেকট্রনটা নিয়ে আসতো, দুইটা ইলেকট্রন যদি নিয়ে আসতো, অর্থাৎ এটা নেগেটিভলি চার্জ হয়ে যেত, এবং এইটা যদি হারাইতো একটা মানে ইলেকট্রন যদি হারাইতো তখন হচ্ছে এটা প্লাস হইতো, তখন হচ্ছে এটা কি বিষম বিভাজন হইতো। বাট এক্ষেত্রে কি হয়, এক্ষেত্রে হচ্ছে দুইজনই হচ্ছে সমান সমান হচ্ছে ইলেকট্রন পায়, অর্থাৎ যেটাকে বলা হয় কি ফ্রি, মানে চার্জ হচ্ছে ফ্রি বা নিউট্রাল, চার্জ হচ্ছে নিউট্রাল। তার যেহেতু চার্জ নিউট্রাল, বন্ধনের সুষম বিভাজনের ফলে সমান সমান ইলেকট্রন পাইল এবং চার্জ কি নিউট্রাল, সেহেতু হচ্ছে ইজিলি আমরা বলতে পারি এটা এই রেডিকেল, এটা কি ধরনের, এটা হচ্ছে ফ্রি রেডিকেল। ফ্রি রেডিকেল নিউট্রাল, নিউট্রাল মানে কি, নিউট্রাল মানে চার্জহীন, বা অন্যভাবে আমরা বলতে পারি ফ্রি চার্জ বা চার্জহীন। ওকে, তো এই হচ্ছে ব্যাপার। তো ঠিক আছে, তাহলে আমরা ব্যাপারটা বুঝলাম। তো এখন কথা হচ্ছে কিভাবে হয়, একদম ইজিলি ব্যাপারটা বুঝো, এটা লেখা লাগবে না, জাস্ট সহজে আমি বুঝাচ্ছি। যেমন মিথেন CH4, ওকে, CH4 হচ্ছে মিথেন, আর এখানে কি হয়েছে, ক্লোরিনের সুষম বিভাজন হয়েছে, অর্থাৎ এখানে একটা ক্লোরিন এখানে একটা ক্লোরিন সুষমভাবে ভাঙছে। ওকে, তাহলে এখন এই ক্লোরিন যে আছে এর সাথে হচ্ছে এইভাবে HCl বের হয়ে গেল। ওকে, আর এখানে একটা মনে করো যে এখানে একটা ক্লোরিন, আমি একদম ইজিলি বুঝাচ্ছি তোমাদের, মানে যাতে সহজ হয় বোঝানোটা, আর এখানে একটা Cl যুক্ত হলো, তাহলে কি হলো, এখানে CH3, তিনটা CH3 আর হচ্ছে এই ক্লোরিন যুক্ত CH3Cl, আর এখানে পক্ষান্তরে HCl বের হয়ে চলে গেল প্লাস HCl। ওকে, তাহলে এখানে এই ফার্স্ট স্টেপ। তো সেকেন্ড স্টেপে কি হয়, এই যে মিথাইল ক্লোরাইড যে আছে CH3Cl প্লাস আবার ক্লোরিন সূর্যালোকের উপস্থিতিতে, ঠিক আছে, মানে এটা হচ্ছে এক প্রকার চেইন রিঅ্যাকশন, আমি লিখে দিচ্ছি সমস্যা নেই কোন ধরনের। আচ্ছা, ফ্রি রেডিক্যাল মেকানিজম হয় অ্যান্ড হচ্ছে কি চেইন রিঅ্যাকশন অ্যান্ড সাবস্টিটিউশন রিঅ্যাকশনও বলা যায়। ঠিক আছে, এবং কথা হচ্ছে কোন ধরনের সাবস্টিটিউশন রিঅ্যাকশন, ফ্রি রেডিক্যাল সাবস্টিটিউশন রিঅ্যাকশন। আচ্ছা, তো এখানে কি হবে, CH2Cl2, প্রশ্ন হলো কিভাবে, আমি দেখাচ্ছি সমস্যা নেই, CH2Cl2 প্লাস HCl। তো এই সেম মেকানিজম মানে ফলো মানে একই মেকানিজম ফলো করছে, অর্থাৎ ফ্রি রেডিক্যাল মেকানিজমের মাধ্যমে হয়েছে ফ্রি রেডিক্যাল সাবস্টিটিউশন রিঅ্যাকশন। আচ্ছা, অর্থাৎ এখানে কি ছিল, CH3Cl, অর্থাৎ এখানে সাপোজ ধরলাম এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, কি হলো CH3, আর হচ্ছে একটা Cl হচ্ছে আমি নিচে দিলাম CH3Cl। ঠিক আছে, আর এখানে কি ছিল, ক্লোরিন, অ্যান্ড এরা কি ছিল, ফ্রি রেডিক্যাল মেকানিজমে ভাঙছে। ঠিক আছে, তো ভাঙার পর হচ্ছে এই ধরলাম যে এই HCl কি একসাথে চলে গেল, আর সেখানে একটা ক্লোরিন যুক্ত হইল, অর্থাৎ তাহলে আমরা কি বলতে পারি, এই যে এখানটাতে একটা ক্লোরিন, এই যে হাতটা ফাঁকা হয়েছে ওই হাতটা থেকে একটা ক্লোরিন যুক্ত হয়েছে, আমরা একদম সহজে যাতে বুঝতে পারি এই জন্য আমি ওইভাবে বুঝাইলাম। তাহলে বলতে পারি কি, যাতে আমাদের এখানে কার্বন দুইটা হাইড্রোজেন CH2 আর এখানে কি ক্লোরিন একটা যুক্ত হয়েছে, অর্থাৎ একটা ক্লোরিন ছিল আগে এখন একটা ক্লোরিন যুক্ত হয়েছে, অর্থাৎ CH2Cl2। ঠিক আছে, আর এখানে কি HCl চলে গেছে, অর্থাৎ CH2Cl2 প্লাস HCl, অর্থাৎ আমরা কি দেখতেছি এটা প্রতিস্থাপন বিক্রিয়া। তো কথা হচ্ছে কি ধরনের প্রতিস্থাপন বিক্রিয়া, ফ্রি রেডিক্যাল সাবস্টিটিউশন, মানে প্রতিস্থাপন ইংলিশ হচ্ছে সাবস্টিটিউশন, অর্থাৎ ফ্রি রেডিক্যাল সাবস্টিটিউশন রিঅ্যাকশন। ওকে, পরের স্টেপগুলো এই সেম মেকানিজম ফলো হয়, অর্থাৎ CH2Cl2 প্লাস ক্লোরিন সূর্যালোকের উপস্থিতিতে মানে UV। ঠিক আছে, তাহলে এখানে কি উৎপন্ন হবে, CaCl3 প্লাস HCl। ওকে, আর লাস্ট 4 স্টেপের রিঅ্যাকশন, এবং বললাম কি এটা 10 স্টার, মানে আমার 3 স্টার মানে হচ্ছে 10 স্টার। আর দেন লাস্ট স্টেপ হচ্ছে CaCl3 প্লাস ক্লোরিন, এই সেম উপরের দুটার মেকানিজম আর হচ্ছে নিচের দুটা সেম মেকানিজম ফলো হয়, সেটা হচ্ছে ফ্রি রেডিক্যাল সাবস্টিটিউশন বিক্রিয়া। ওকে, UV, তাহলে এখানে কি উৎপন্ন হবে, CCl4 মানে কি কার্বন, 4 মানে কি টেট্রা,
চারটা ক্লোরিন আছে, কার্বন টেট্রাক্লোরাইড CCl4 বা কার্বন টেট্রাক্লোরাইড প্লাস HCl। ওকে, আচ্ছা, অনেকের সময় এটা আসে CCl4 হচ্ছে কি তরল রূপে ব্যবহার হয়, ড্রাই ওয়াশিং, তরল ড্রাই ওয়াশিং এর কাজে CCl4 বা কার্বন টেট্রাক্লোরাইড কাজে লাগে। ঠিক আছে, তো এখন কথা হচ্ছে যে তোমরা একটা কাজ করবে, সেটা হচ্ছে এইটা হচ্ছে কি ধরনের রিয়াকশন, এটা তোমরা লিখে নিবে অবশ্যই পাশে। সেটা হচ্ছে এটা হচ্ছে একটা চেইন রিয়াকশন, মানে কি এই যে একের পর এক সেম ভাবে ঘটতেই আছে। ঠিক আছে, তাহলে এটি একটি 4 স্টেপস। আচ্ছা, অর্থাৎ চেইন রিয়াকশন, এটি একটি চেইন মানে কি শৃঙ্খল বিক্রিয়া, বা এটি একটি চেইন রিয়াকশন। ওকে, চেইন রিয়াকশন বা শৃঙ্খল বিক্রিয়া। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে কি ফ্রি রেডিক্যাল মেকানিজমে হয়, অর্থাৎ ফ্রি রেডিক্যাল সাবস্টিটিউশন রিয়াকশন, ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য। ফ্রি রেডিক্যাল সাবস্টিটিউশন রিয়াকশন। আচ্ছা, তো আমি আশা করতেছি ব্যাপারটা আমাদের বোঝা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো আমি এখন পরে আর একটা বিক্রিয়া আছে, অ্যালকেন যে বিক্রিয়া দেয় সেটা হচ্ছে একবার চেক করছি, হ্যাঁ সব কিছু ওকে আছে। আচ্ছা, অ্যালকেনের আমরা আরেকটা বিক্রিয়া শিখবো, সেটা হচ্ছে 2 নম্বর বিক্রিয়া। আচ্ছা, দ্বিতীয় যে বিক্রিয়াটা সেটা হচ্ছে আমাদের অক্সিজেনের সাথে অ্যালকেনের দহন বিক্রিয়া। সবাই দ্রুত লিখবে, অক্সিজেনের সাথে অ্যালকেনের দহন বিক্রিয়া। আচ্ছা, অক্সিজেনের সাথে অ্যালকেনের দহন বিক্রিয়া। আচ্ছা, তো এটা একটা বিক্রিয়া খুবই কমন এটার ক্ষেত্রে, মানে যে এক্সাম্পল আমি করিয়ে দিচ্ছি সেটা হচ্ছে মিথেন। প্রশ্ন হলো এই মিথেন সবচেয়ে বেশি কোথায় ব্যবহার হয়? আচ্ছা, বা অন্যভাবে আমি কোশ্চেনটা করি যে প্রাকৃতিক গ্যাসের মূল উপাদান কি? আমাদের বাসাবাড়িতে যাদের হচ্ছে ন্যাচারাল গ্যাস আছে, ন্যাচারাল গ্যাস যাদের আছে, ঠিক আছে, সিলিন্ডারেরটা না, সিলিন্ডারে প্রোপেন আর বিউটেন থাকে। ওকে, অর্থাৎ এলপিজি না, ন্যাচারাল গ্যাস যাদের আছে। ঠিক আছে, তো ন্যাচারাল গ্যাস যাদের আছে অর্থাৎ লাইনের গ্যাস, তাদের হচ্ছে গ্যাসের চুলায় প্রাকৃতিক গ্যাস তো ব্যবহার হয়। তো এই প্রাকৃতিক গ্যাসের মূল উপাদান কি? প্রাকৃতিক গ্যাসের মূল উপাদান হচ্ছে মিথেন। মিথেন কি? মিথেন হচ্ছে একটা অ্যালকেন যার কার্বন সংখ্যা কয়টা? একটা। তো এই যে প্রাকৃতিক গ্যাসের মূল উপাদান হচ্ছে মিথেন, অর্থাৎ প্রাকৃতিক গ্যাসের 99% মিথেন থাকে। ঠিক আছে, এবং গ্যাসের চুলা যে বিক্রিয়াটা হয় সেটা কি বিক্রিয়া হয়? সেটা মূলত দহন বিক্রিয়া, অর্থাৎ কার সাথে? অক্সিজেনের সাথে। ঠিক আছে, অক্সিজেনের সাথে। তো এখানে 2 মলিকুলার অফ অক্সিজেন। তো অর্গানিকের সবচেয়ে বড় সুবিধা কি? সমতা করা লাগে না। ঠিক আছে, আচ্ছা, তো এখন কথা হচ্ছে কি পাওয়া যায় এই দহন বিক্রিয়ায়, প্রোডাক্ট কি পাওয়া যায়? এটা আমাদের যারা 19 করছে তো ভালো, আমাদের পারার কথা। আর দেখা যাচ্ছে যে যারা 19 নাও করছে কোনো প্রবলেম না, এখন দেখে নাও। সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড প্লাস কি? জলীয় বাষ্প। এটা হচ্ছে জলীয় বাষ্প, H2 এর ফরম্যাটটা হচ্ছে জলীয় বাষ্প। ওকে, প্লাস হচ্ছে কি? প্রচুর পরিমাণ কি? তাপ শক্তি পাওয়া যায়। তাপ শক্তি পাওয়া যায়। তো অ্যালকেন সাধারণত বিক্রিয়া দেয় না, কিন্তু এই যে ভিগাস কন্ডিশনে আমরা দেখলাম যে একটা হচ্ছে ইউভি আলোর উপস্থিতিতে অ্যালকেন রিঅ্যাকশন দেয়, আরেকটা দেখলাম হচ্ছে এই গ্যাসের চুলাতে কি ওখানে কিন্তু ভালোই যে দহন বিক্রিয়া কি ওখানে ভালোই কিন্তু তাপ দেওয়া হয়। ঠিক আছে, তো কথা হচ্ছে যে এই একটা কন্ডিশনে দেখা যাচ্ছে আমাদের অ্যালকেন বিক্রিয়া দেয়। ঠিক আছে, তো কথা হচ্ছে এই বিক্রিয়াটা কোথায় দেয়? এটা আগেটা ছিল 10 স্টার, আর এটা হচ্ছে যে এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, জাস্ট এমসিকিউর জন্য তোমরা করবে। তো এটা কোথায় হয় বিক্রিয়াটা? গ্যাসের চুলাতে, গ্যাসের চুলায়। তো তোমরা এতটুকু দ্রুত লিখে নাও। আমি হচ্ছে এখন অ্যালকিনে ঢুকে যাব। আচ্ছা, ঠিক আছে, আমি অ্যালকিন স্টার্ট করতেছি। তো এখন আমি যে সমগোত্রীয় শ্রেণীটা দিয়ে স্টার্ট করব সেটা হচ্ছে অ্যালকিন। ওকে, অ্যালকিন। আচ্ছা, প্রশ্ন হচ্ছে অ্যালকিনে কার্বন কার্বন কত বন্ধন থাকে? আগের ক্লাসে আমি দেখাইছি অ্যালকিনে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকে।
অ্যালকিনে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকে। আচ্ছা, কার্বন কার্বনের দ্বিবন্ধন থাকতেছে, আমরা এক্সাম্পলের মাধ্যমে কিছুক্ষণ পর দেখতেছি, সমস্যা নাই। এবং অ্যালকিনের সাধারণ সংকেত কি অ্যালকিন বের করার জন্য, যেটা দ্বারা আমরা ইজিলি বের করতে পারি, সেটা মানে কোন একটা অ্যালকিন কোন সদস্য মানে কার্বন সংখ্যা জানা থাকলে ইজিলি আমরা কি সাধারণ সংকেতের মাধ্যমে ইজিলি ওই অ্যালকিনটা বের করতে পারি, মানে অ্যালকিন শ্রেণীর যে সদস্য তাকে আমরা বের করতে পারি। তো অ্যালকিনের সাধারণ সংকেত হচ্ছে CnH2n। ওকে, আচ্ছা, এবং অ্যালকিন সমূহ কি ধরনের বিক্রিয়া দেয়, কোন ধরনের সংযোজন বিক্রিয়া দেয় অ্যালকিন সমূহ হচ্ছে ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া দেয়। ঠিক আছে, তো ইলেকট্রোফাইল কি বা এই ব্যাপারটা একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে আমাদের। ওকে, ইনশাআল্লাহ। তো ইলেকট্রোফিলিক সংযোজন ইংলিশ হচ্ছে অ্যাডিশন। বা এটার আরেক নাম হচ্ছে জুতো বিক্রিয়া, বা ইংলিশে বলা হয় অ্যাডিশন রিঅ্যাকশন। ঠিক আছে, ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া দেয়। আচ্ছা, ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া দেয় কিভাবে দেয় কিছুক্ষণ পর দেখতেছি। আগে আমরা কয়েকটা অ্যালকিন বের করি আমরা। ঠিক আছে, যেমন সাধারণ সংকেত কি লিখলাম, CnH2n। আচ্ছা, এখন হচ্ছে n = 2, অ্যালকিনের প্রথম সদস্য ইথিন থেকে শুরু হয়, বাট অ্যালকিনেরটা মিথেন থেকে শুরু হয়। আচ্ছা, তো এখন n = 2 যদি হয় তাহলে কার্বন সংখ্যা কত, মানে তাহলে আমরা সাধারণ সংকেতে বের করে ইজিলি কিন্তু অ্যালকিনটা জাস্ট 1 সেকেন্ডে বের করতে পারি, অর্থাৎ C2H4। প্রশ্ন হলো এটার গাঠনিক সংকেত আমরা কিভাবে, মানে স্ট্রাকচারটা কিভাবে আমরা লিখবো, একদম ইজি। দেখলাম কি কার্বন কার্বন দ্বিবন্ধন, অ্যালকিন কার্বন সমূহ মানে অ্যালকিনে কি হয় কার্বন কার্বন দ্বিবন্ধন থাকে, অর্থাৎ কার্বন কার্বন দ্বিবন্ধন। তাহলে এই কার্বনের দুইটা হাত বন্ধনে যুক্ত হয়েছে, তাহলে কয়টা হাত ফাঁকা আছে, দুইটা হাত ফাঁকা আছে। আবার এই কার্বনের এই দুইটা হাত কি বন্ধনে যুক্ত হয়েছে। ঠিক আছে, তাহলে কয়টা হাত ফাঁকা আছে, এই কার্বনের দুইটা হাত ফাঁকা আছে। এখন কথা হচ্ছে এই হাতগুলোতে কারা বসবে, হাইড্রোজেন বসবে। তাহলে এটা কি দাঁড়াইলো, C2H4। এটা একটা অ্যালকিন, এবং এই অ্যালকিনের নাম কি, যেহেতু আমি দেখতেছি কার্বন কার্বন দ্বিবন্ধন দেখা মাত্রই আমরা বুঝতে পারতেছি কি যেটা একটা অ্যালকিন, অর্থাৎ সাফিক্স হিসাবে আমরা যে টেকনিকটা শিখছি ইন বসবে, অ্যালকিনের ইন বসবে। আর কার্বন সংখ্যা আছে কয়টা, দুইটা, কার্বন সংখ্যা আছে দুইটা, তার মানে ইথ প্লাস ইন অর্থাৎ ইথিন। ওকে, তাহলে এটার নাম কি দাঁড়াবে, ইথিন, বা এটার আরেকটা নাম আছে সেটা হচ্ছে ইথিন, বা তোমরা যখন বই রিডিং করবে দেখবে যে ইথিলিনও বলা হয় এটাকে। ঠিক আছে, ইথিন বা ইথিলিন, ভালো কথা। আচ্ছা, তো এখন আমি আরেকটা অ্যালকিন যেমন C3H6, তাহলে এটার নাম কি হবে, এটা হচ্ছে কথা হচ্ছে আমরা স্ট্রাকচার না দিয়ে জাস্ট সূত্রের মাধ্যমে দেখতেছি 3, আর এখানে কি যেহেতু n = কি 3, অর্থাৎ কার্বন সংখ্যা 3, n = 3, তাহলে H কি, H হচ্ছে মানে 3 × 2, তার মানে আমি জাস্ট মুখে এটা করে ফেলতে পারছি যে এটা একটা অ্যালকিন, 3 কার্বন বিশিষ্ট একটা অ্যালকিন। অর্থাৎ তাহলে এটার নাম কি হবে, কার্বন সংখ্যা 3 হলে প্রোপ হয়, আর যেহেতু আমি সূত্রের মাধ্যমে বা সাধারণ সংকেতের মাধ্যমে দেখতেছি যে এটা অ্যালকিন, তাহলে প্রোপ প্লাস ইন অর্থাৎ প্রোপিন। তাহলে একইভাবে আমি যদি বলি যে C4H8, এটা মানে কি, এটা মানে হচ্ছে বিউটিন। তারপর হচ্ছে C5H10, এটা মানে কি, পেন্টিন। তো আমি আশা করতেছি ব্যাপার আমরা এখন অ্যালকিন সমূহ দেখা মাত্র চিনে ফেলতে পারবো ইনশাআল্লাহ। তো এবার তোমরা এটা দ্রুত লিখে নাও, আমি যতটুকু লিখলাম। তো আমি একটা নোট লিখতেছি, ঠিক আছে। তো আমরা এই প্রথম দুটো স্টেপ বুঝলাম, ফার্স্ট 2 স্টেপস আমরা বুঝতে পারছি। তো থার্ড যে স্টেপটা আমি লিখছি এখানে ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া দেয়। তো এটা আবার কি জিনিস, অনেকে মানে কনফিউশন থাকতে পারে, একদম ইজি একটা ব্যাপার, জাস্ট তোমরা প্রথমে লিখো আমি বুঝিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে ইলেকট্রোফাইল হলো যে সমস্ত বিকারকের ইলেকট্রনের প্রতি, ইলেকট্রোফাইল হলো যে সমস্ত বিকারকের ইলেকট্রনের প্রতি আকর্ষণ বা ভালোবাসা আছে, ইলেকট্রনের প্রতি আকর্ষণ বা ভালোবাসা আছে। ওকে, তো এখন কথা হচ্ছে যে
এটা আসলে কিভাবে কি হয়, ইলেকট্রোফাইল হলো যে সমস্ত বিকারকের ইলেকট্রনের প্রতি আকর্ষণ বা ভালোবাসা আছে। তো এই ব্যাপারটা একটু কঠিন লাগতে পারে, বাট একদম ইজি একটা ব্যাপার। এটা আসলে এক্সাম্পল দিয়ে আমি বুঝাই। সাপোজ মনে করো একটা বিকারক নিলাম আমি, পজিটিভলি চার্জ একটা বিকারক নিলাম CH3+, ঠিক আছে। তো এই যে CH3+ যে আছে এর পাশে আমি সাপোজ আর একটা বিকারক নিলাম Cl-। এখন এই যে CH3+ যে অর্থাৎ পজিটিভলি চার্জ একটা বিকারক, এর অবশ্যই কি তার বিপরীতধর্মী দেখা যাচ্ছে যে চার্জ আছে, অর্থাৎ ইলেকট্রন এর প্রতি কি আছে, ইলেকট্রনের প্রতি লোভ আছে বা ইলেকট্রনের প্রতি আকর্ষণ আছে বা ইলেকট্রনের প্রতি ভালোবাসা আছে, ঠিক আছে। ইলেকট্রনের প্রতি এর কি আছে, ভালোবাসা আছে বা আকর্ষণ আছে বা হচ্ছে লোভ আছে, অর্থাৎ ইলেকট্রোফাইল। আচ্ছা, ইলেকট্রোফাইল, ইলেকট্রো বলতে বোঝাচ্ছে ইলেকট্রন, ইলেকট্রো বলতে বোঝাচ্ছে ইলেকট্রন, আর ফাইল, ফাইল এখান থেকে আসছে হচ্ছে ফিলিক, ফিলিক মানে হচ্ছে টান বা আকর্ষণ, টান বা আকর্ষণ বা ভালোবাসা, ঠিক আছে। অর্থাৎ ইলেকট্রনের প্রতি আকর্ষণ আছে। প্রশ্ন হলো কার ইলেকট্রনের প্রতি আকর্ষণ আছে, যে পজিটিভলি চার্জড, যেই বিকারকটা পজিটিভলি চার্জ তারই তো ইলেকট্রনের প্রতি আকর্ষণ আছে, ঠিক না। তার মানে এটা কি CH3+ যে পজিটিভলি চার্জড এই যে বিকারকটা দেখলাম, এই একটা কি ইলেকট্রোফাইল, ঠিক আছে, এই একটা ইলেকট্রোফাইল। ওকে, ঠিক একইভাবে পজিটিভলি চার্জড, একইভাবে আমরা বলতে পারি যে একইভাবে K+, সোডিয়াম প্লাস, এরাও কি, এরাও ইলেকট্রোফাইল। এবং সকল পজিটিভলি, কারণ কি ওরা হচ্ছে পজিটিভলি চার্জড প্লাস, ওদের হচ্ছে কি মাইনাস বা ইলেকট্রনের প্রতি মাইনাস বা নেগেটিভলি চার্জড যারা আছে মাইনাসের প্রতি কি আছে, আকর্ষণ আছে বা লোভ আছে বা ভালোবাসা আছে, অর্থাৎ তারা হচ্ছে ইলেকট্রোফাইল। অর্থাৎ পজিটিভলি চার্জ যে সমস্ত বিকারকগুলো আছে তারা কি, তারা হচ্ছে ইলেকট্রোফাইল। ওকে, অর্থাৎ সকল পজিটিভলি চার্জড বিকারকগুলো ইলেকট্রোফাইল। ওকে, এখন প্রশ্ন হলো তাহলে এরা কিভাবে হচ্ছে ই করে, যেমন এই যে CH3+ যে ওর কি ইলেকট্রনের প্রতি লোভ আছে না, আকর্ষণ আছে। তো যখন আমি বিক্রিয়া করাবো দেখবা, যেমন এই যে এই একটা অ্যালকিন, তো অ্যালকিনে কি এটা একটা ইলেকট্রন। এই যে আমি কি বলছিলাম প্রথম ক্লাসে, যারা লেকচার, আচ্ছা তোমাদেরকে বলে রাখি, যারা লেকচার 1 করো নাই, আমি প্রথম ক্লাসেও বলছি, আরও একবার বলে রাখি যে তোমরা অবশ্যই অর্গানিক কেমিস্ট্রিতে প্রো হওয়ার জন্য অবশ্যই 3টা কাজ করবে, জাস্ট সিম্পল 3টা কাজ করবে। সেটা হচ্ছে ক্লাসগুলো সিরিয়াল অনুসারে করবে, অর্থাৎ লেকচার 1, লেকচার 2, লেকচার 3 এভাবে সিরিয়াল অনুসারে করবে, এবং প্রতিটা ক্লাস শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে করবে। এটা হচ্ছে নাম্বার 1 কাজ। নাম্বার 2 যে কাজটা, সেটা হচ্ছে আমি যে ক্লাসে পড়াবো এগুলো সব টাইম, এগুলো সব কি, এগুলো সব দ্রুত নোট ডাউন করে নেবে। আর থার্ড কাজ হচ্ছে HW গুলো টাইমলি করবে। তো এভাবে একদম শেষ পর্যন্ত করার মাধ্যমে তোমরা সকলেই অর্গানিক কেমিস্ট্রিতে প্রো, মানে ACC এর জন্য অর্গানিক কেমিস্ট্রিতে প্রো হতে পারবে ইনশাআল্লাহ। ওকে, তো এখন খেয়াল করো, আমি যেখানে ছিলাম এই যে CH3+ যে বা অন্য একটা সাপোজ Cl+ বা যে কোনো একটা পজিটিভলি চার্জড বিকারক বিক্রিয়া গেলে কি করবে, সংযোজন বিক্রিয়াটা যখন দিবে, সংযোজন বা অ্যাডিশন রিঅ্যাকশন যখন দিবে, আমরা কিছুক্ষণ পর দেখবো, আপাতত তোমরা নলেজে রাখো। তখন কি হবে, এই এখানে বন্ধন থাকে হচ্ছে 2টা বন্ধন যে থাকে অ্যালকিনে, একটা থাকে ডাবল বন্ডের, একটা থাকে হচ্ছে সিগমা বন্ড, মানে অনেক শক্তিশালী, মানে ভাঙতে চাই না, আর একটা থাকে হচ্ছে পাই বন্ড। তো বিক্রিয়া গেলে পাই বন্ডটা ভেঙে যায়, যখন পাই বন্ডটা ভেঙে যায় তখন এই কার্বনের একটা হাত আর এই কার্বনের কি একটা হাত ফাঁকা হয়, এবং সেখানে এই ধনাত্মক যে বিকারক, পজিটিভলি চার্জ যে বিকারক, বা সহজভাবে বলে পজিটিভলি চার্জ বিকারক, তার কি ইলেকট্রনের প্রতি লোভ আছে বা আকর্ষণ আছে বা ভালোবাসা আছে, অর্থাৎ ওরা হচ্ছে ইলেকট্রোফাইল। পজিটিভলি চার্জ যারা আছে ওরা কি, ওরা হচ্ছে ছুটে যায়, ওরা ছুটে যায়, কারণ এখানে ইলেকট্রন আর ইলেকট্রন এখানে কি ছুটে যায়, ছুটে যায় কি হয়, সংযোজন বিক্রিয়া দেয়। কিছুক্ষণ পর আমরা দেখবো ইনশাআল্লাহ। তো এই যে সংযোজন বিক্রিয়াটা দেয়, তাহলে এটা কি ধরনের সংযোজন বিক্রিয়া হলো, যে ছুটে গেল সে কি, সে হচ্ছে ইলেকট্রোফাইল। এই জন্য আমরা একদম সহজেই বলতে পারি, মানে এখানে CH3+, বাট কথা হচ্ছে সেটা অন্য কিছু হইতে পারে, Cl+ হইতে পারে, Br+ হইতে পারে, ঠিক আছে, হোয়াটএভার। তো তাহলে যে ছুটে যায় সে কি ইলেকট্রোফাইল, ওকে, বা ইলেকট্রোফিলিক রিয়েজেন্ট। এই জন্য আমরা বলতে পারি যে অ্যালকিন সময় কি দেয়, অ্যালকিন সময় কোন ধরনের সংযোজন বিক্রিয়া দেয়, সেটা হচ্ছে ইলেকট্রোফিলিক অ্যাডিশন বা ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া দেয়। ওকে, তো আমাদের এই ব্যাপারটা ক্লিয়ার আলহামদুলিল্লাহ। তো আর এক প্রকারের, আমি উপর থেকে মুছে দিচ্ছি, আর এক প্রকারের হচ্ছে তোমরা নিচে লিখবে, আমি উপর থেকে মুছে দিচ্ছি। তো আর এক প্রকারের ইলেকট্রোফাইল আছে, সেটা কি ধরনের, আমি মুছে দিচ্ছি উপরে এতটুকু, তোমরা নিচে রাখো। সেটা হচ্ছে আমি আরেকটা নোট দিয়ে লিখতেছি, সবাই দ্রুত লিখবে। এছাড়া কিছু কিছু অণুও ইলেকট্রোফাইল, এছাড়া
কিছু কিছু অণুও ইলেকট্রোফাইল। প্রশ্ন হচ্ছে কারা? যাদের অষ্টক সংকুচিত থাকে, যাদের অষ্টক সংকুচিত থাকে। আচ্ছা, তো এখন কথা হচ্ছে এরকম দুটো এক্সাম্পল আমরা দেখি। এক্সাম্পল হচ্ছে AlCl3 আর এটা হচ্ছে BF3। প্রশ্ন হলো কেন? যেমন AlCl3 যে আছে, একটা দিয়ে আমি বুঝাই, তাহলে বাকিটা তোমরা নিজেরাই করতে পারবে। AlCl3 যারা আছে, অ্যালুমিনিয়াম কত যোজি? 3 যোজি, ঠিক আছে, AlCl3। আচ্ছা, তাহলে একটা ইলেকট্রন, অর্থাৎ লাস্ট ছেলে কয়টা ইলেকট্রন আছে? 6টা ইলেকট্রন আছে। তাহলে যদি 2টা ইলেকট্রনে কোনোভাবে পায়, তাহলে AlCl3 এই অ্যালুমিনিয়াম কি অষ্টক পূরণ, মানে বন্ধন গঠনের উদ্দেশ্য থাকে কি অষ্টক পূরণ করা, ঠিক না? তো এখানে কি অষ্টক পূরণ কিন্তু হয় নাই AlCl3 তে, অর্থাৎ এখানে তাহলে আমরা বলতে পারি অ্যালুমিনিয়াম এর কি অষ্টক সংকোচন হয়েছে, ঠিক আছে? তাহলে কথা হচ্ছে যদি কোনোভাবে যদি এই যে NH3 বা অ্যামোনিয়াতে লোন পেয়ার কয়টা থাকে? অ্যামোনিয়াতে লোন পেয়ার থাকে হচ্ছে এক জোড়া লোন পেয়ার থাকে। তাহলে এই যে এক জোড়া লোন পেয়ার যদি এখানে ডোনেট করতে পারে, তাহলে কি হয়? তাহলেই দেখা যাচ্ছে AlCl3 অ্যালুমিনিয়াম হচ্ছে অষ্টক পূরণ হয়ে যেতে পারে। অর্থাৎ সোজা কথা বলতে গেলে এই যে অণুটা আছে AlCl3 এর অষ্টক অপূর্ণ থাকার কারণে বা অষ্টক সংকুচিত থাকার কারণে এর হচ্ছে ইলেকট্রনের প্রতি লোভ আছে বা ইলেকট্রনের প্রতি ভালোবাসা আছে বা ইলেকট্রনের প্রতি আকর্ষণ আছে। এই কারণে বলা যায় যে AlCl3 একটা ইলেকট্রোফাইল, অণু হিসাবে ইলেকট্রোফাইল, ঠিক আছে? একইভাবে BF3 অণু হিসাবে ইলেকট্রোফাইল। ওকে, বাট অর্গানিকে আমাদের প্রবলেমগুলো করার জন্য জাস্ট আমরা যদি দেখি পজিটিভলি চার্জ, তাহলেই বুঝতে হবে একটা ইলেকট্রোফাইল, অর্থাৎ এর ইলেকট্রনের প্রতি লোভ আছে বা আকর্ষণ আছে বা ভালোবাসা আছে, ঠিক আছে? তো আমি আশা করতেছি ইলেকট্রোফাইলের ব্যাপারটা আমাদের ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। তো আমি এখন অ্যালকিন প্রস্তুতিতে যাব, তোমরা হচ্ছে দ্রুত লিখে নাও। তো আমি আশা করতেছি তোমাদের লেখা হয়ে গেছে। আচ্ছা, তো আমি প্রথমেই অ্যালকিন প্রস্তুতি দিয়ে স্টার্ট করতেছি। অ্যালকিন প্রস্তুতি বা ইংলিশে আমি বলতে পারি যে প্রিপারেশন অফ অ্যালকিন, অর্থাৎ সহজে বললে আমরা হচ্ছে অ্যালকিন বানাবো, ঠিক আছে? তো প্রথম আমি যে রিঅ্যাকশনটা স্টার্ট করব সেটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড বা RX থেকে অ্যালকিন। প্রথম রিঅ্যাকশনটা হচ্ছে, 1 নাম্বার রিঅ্যাকশন হচ্ছে অ্যালকাইল হ্যালাইড বা RX থেকে অ্যালকিন। আচ্ছা, এটা কি? এটা হচ্ছে 10 স্টার রিঅ্যাকশন। আমার 3 স্টার মানে হচ্ছে 10 স্টার। ওকে, তো এখানে যে ঘটনাটা ঘটে, আগে সিম্পল ভার্সনটা আমরা জেনে নিই যে সিম্পল ভার্সনটা কেমন। গভীর মনোযোগ দাও, সিম্পল ভার্সনটা আমাদের জানতে হবে। সিম্পল ভার্সনটা হচ্ছে RX। আচ্ছা, RX একটা অ্যালকাইল হ্যালাইড, কিভাবে? আর হচ্ছে অ্যালকাইল মূলক। অ্যালকাইল মূলক কারা? যারা হচ্ছে একযোজি অ্যালকাইল মূলক কারা? অর্থাৎ একটা অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন পরমাণু কি অপসারণ করার ফলে যে একযোজি মূলকের সৃষ্টি হয় তারা হচ্ছে অ্যালকাইল মূলক। যেমন সাপোজ, কারো লেখার দরকার নেই, যেমন বুঝুন, যেমন মিথেন আছে, আগের ক্লাসেও দেখাইছিলাম। মিথেন থেকে আমি সাপোজ একটা হাইড্রোজেন পরমাণু সরাইলাম, মানে অপসারণ করলাম, তখন যে একযোজি মূলক সৃষ্টি হলো ওটাকেই বলা হয় অ্যালকাইল মূলক, যাকে আর দ্বারা প্রকাশ, মানে যাকে আর দ্বারা কি সূচিত করা হয় বা প্রকাশ করা হয়। তাহলে আর দ্বারা সূচিত করলাম আর। আর এক্স মানে কি? এক্স মানে হচ্ছে হ্যালোজেন। হ্যালোজেন কারা? ফ্লোরিন, যারা সামুদ্রিক লবণ উৎপাদনকারী, অর্থাৎ ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, ঠিক আছে? তাই আমি আর এর এই এক্স এর বদলে হচ্ছে আমি সাপোজ লিখতাম হচ্ছে ক্লোরিন, অর্থাৎ এটা কি? মিথাইল ক্লোরাইড। এই মিথাইল ক্লোরাইড, আর তাহলে আমি একে বলতে পারি RX। মিথাইল ক্লোরাইড কি? এটা RX না, কারণ কি ক্লোরিন একটা হ্যালোজেন না? হ্যালোজেন, অর্থাৎ এক্স দ্বারা প্রকাশ করতে পারি, তাহলে RX হচ্ছে মিথাইল ক্লোরাইড। আবার আমি দেখলাম যে CH3
CH3 এটা কি? এটা হচ্ছে ইথেন। তোমরা তো আশা করি হাত মিলানো শিখছো কি এটাকে C2H6 লেখা যায় সাধারণ সংকেতের মাধ্যমে, বা হাত মিলিয়ে লিখলে হচ্ছে CH3 এইভাবে লেখা যায়। তোমরা তো আমি বলছিলাম লাস্ট ক্লাস হাত মিলানো শিখতে, যারা এখনো হাত মিলানো শিখো নাই ইউটিউব থেকে বা যেভাবে হোক একটা ভিডিও দেখে বা কিছু থেকে দেখে হাত মিলানো শিখে নিবা, ঠিক আছে? তো CH3 এটা কি? এটা হচ্ছে ইথেন। তাহলে এই ইথেন থেকে আমি হচ্ছে একটা হাইড্রোজেন, অর্থাৎ এই একটা অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন পরমাণু অপসারণ করলে আমরা কি পাই? যে একযোজীমূলক CH3CH2 এবং একটা হাত কি? একটা হাত ফাঁকা হয়ে গেছে। তাহলে এটার নাম কি? এটার নাম হচ্ছে ইথাইল মূলক। এবং ইথাইলের সাথে আমি সাপোজ ব্রোমিন যুক্ত করলাম, অর্থাৎ ইথাইল ব্রোমাইড। তো এটা একটা আরএক্স না? এটা একটা অ্যালকাইল মূলক না? তো অ্যালকাইল মূলক, একযোজী অ্যালকাইল মূলক, এর সাথে কে যুক্ত হয়েছে? ব্রোমিন। অর্থাৎ ব্রোমিন কি? একটা হ্যালোজেন, অর্থাৎ হ্যালোজেনকে এক্স দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ আরএক্স। ওকে, তো আমি আশা রাখতেছি এই ব্যাপারটা আমাদের ক্লিয়ার, আলহামদুলিল্লাহ, অ্যালকাইল হ্যালাইডের ব্যাপারটা। আচ্ছা, তো এই যে অ্যালকাইল হ্যালাইড যে আছে, তো এখানে আমি কি করলাম? পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলিক নিলাম, পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলিক নিলাম। আর একবার হচ্ছে আরএক্স এর সাথে, গভীর মনোযোগ দাও এই জায়গাটা, আরএক্স এর সাথে অ্যাকুয়াস পটাশিয়াম হাইড্রোক্সাইড নিলাম। তো এখানে কাপ ঝাপায় মূলত দুইটা ব্যাপার নিই, একটা হচ্ছে অ্যালকিন আর একটা হচ্ছে অ্যালকোহল। তো আমি এইভাবে মনে রাখতাম, যখন আমরা অ্যালকোহল নিই, যখন আমরা অ্যালকোহলিক পটাশিয়াম হাইড্রোক্সাইড নিই, তখন আমরা অ্যালকোহল পাই না, কি পাই? অ্যালকিন পাই হচ্ছে এই যে অ্যালকোহলিক পটাশিয়াম হাইড্রোক্সাইড নিচ্ছি, এখানে আমরা অ্যালকোহল পাবো না, কি পাবো? অ্যালকিন পাবো, ভাইস ভার্সা রিলেশন। আর পরেরটাতে অ্যালকিন পাবো না, অ্যালকোহল পাবো, অর্থাৎ অ্যাকোয়াস নিলে পাবো হচ্ছে অ্যালকোহল। ওকে, ROH, তো ROH মানে কি? অ্যালকোহল। ওকে, বোঝা গেল? ঠিক আছে। তো এবার বিষয় হচ্ছে, আচ্ছা অ্যালকিন আবার কিভাবে? তোমরা এটা মুছে না এতটুকু, মানে একই জিনিস, আমি জাস্ট ফর্মেটে মানে বসাচ্ছি, এইভাবে লেখে অ্যালকিন, ঠিক না? আমরা লাস্ট ক্লাসে দেখে আসছি কার্যকারীমূলক। আচ্ছা, মানে কারণ কারণ দ্বিবন্ধন, যেটাকে আমরা ব্র্যাকেটে অ্যালকিন লিখতে পারি। আচ্ছা, তো এবার তো এই না আমরা সিম্পল ফরম্যাটটা বুঝলাম, ঠিক আছে, মানে সাধারণ ফরম্যাটটা। তো এবার আমরা রিঅ্যাকশন প্র্যাকটিস করা স্টার্ট করি। এক্সাম্পল, আমি আরএক্স, তাহলে একটা আরএক্স নিলাম, সাপোজ CH3CH2Cl, এটা কি? ইথাইল ক্লোরাইড, একটা অ্যালকাইল হ্যালাইড বা একটা আরএক্স। ওকে, তো ইথাইল ক্লোরাইডের সাথে আমি কি করলাম? সাপোজ আমি অ্যালকিন বানাবো, কি বানাবো? অ্যালকিন বানাবো, অর্থাৎ পটাশিয়াম হাইড্রোক্সাইড দিছি, অ্যালকোহলিক পটাশিয়াম হাইড্রোক্সাইড নিছি। তাহলে এখন আমি কি পাবো? পাবো হচ্ছে অ্যালকিন পাবো, ঠিক আছে, অর্থাৎ CH2 ডাবল বন্ড CH2, হ্যাঁ, এবং প্লাস হচ্ছে HCl। তো প্রশ্ন হলো কেমনি কি হলো? একদম ইজি ব্যাপার, ঘাবড়ানোর কোনো কারণ নেই, মারাত্মক ইজি। তো খেয়াল করো, এটা একটা আরএক্স। তো আমাদের তো মনে মনে জানা সাধারণ ফরম্যাটটা, যদি আমরা অ্যালকোহলিক পটাশিয়াম হাইড্রোক্সাইড দেখি তাহলে আমরা অ্যালকোহল পাবো না, কি পাবো? অ্যালকিন পাবো, ঠিক আছে? তাহলে আমরা অ্যালকিন পাইছি, ভালো কথা। তো এখন কথা হচ্ছে এটা কেমনে হইলো? এটা হচ্ছে মূলত HX অপসারণ হয়। কি হয়? HX অপসারণ হয়। HX অপসারণ বা ইংলিশে বলা হয় কি? এলিমিনেশন রিঅ্যাকশন। তোমরা এখানে লিখে নাও কি এটা কি হয় মূলত? HX অপসারণ বা HX এলিমিনেশন রিঅ্যাকশন। X মানে কি? X মানে হচ্ছে হ্যালোজেন। তাহলে এই যে এখানে যে হ্যালোজেন ছিল, কে ছিল? ক্লোরিন ছিল। তো ক্লোরিন আর এখান থেকে একটা H গেছে, অর্থাৎ HCl কি হয়েছে? HCl অপসারণ হয়েছে। তাহলে এখন খেয়াল করো, এটাকে আমি একটু ভেঙে লিখি নিচে, মানে এই 1 নম্বর রিঅ্যাকশন আর হচ্ছে এটা একই। এখানে আমি CH3টাকে এইভাবে লিখলে তো কোনো অসুবিধা নেই। CH2 এটাকে জাস্ট কি করলাম? এটার হাতটাকে এখানে লিখলাম CH3। এই যে 2টা 3টা 4টা হাত। আচ্ছা, CH2 আর এখানে কি? Cl। ওকে, তো কথা হচ্ছে যখনই আমি কি অ্যালকোহলিক পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে রিঅ্যাকশন দিছি, অ্যালকোহলিক পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে রিঅ্যাকশন দিছি, তখন কি হবে? HX অপসারণ, অর্থাৎ এইখান থেকে H যাবে, এইখান থেকে Cl যাবে, ঠিক আছে, অর্থাৎ HX বা HCl এলিমিনেশন বা অপসারণ, এই যেটা আমি লিখলাম এখানে, অপসারণ বা এলিমিনেশন HX হাইড্রোহ্যালাইড। ওকে, তাহলে সেটা আমি এইখানে মাইনাস HCl লেখা যেই কথা, এইখানে প্লাস HCl, এই যে এখানে প্লাস HCl লেখা যেই কথা, এখানে মাইনাস HCl লেখা একই কথা, অর্থাৎ HCl অপসারণ হয়েছে বা HX অপসারণ হয়েছে, ঠিক আছে। তো যদি অপসারণ হয়, খেয়াল করো, গভীর মনোযোগ দাও, তাহলে এইটা H যদি এখান থেকে যায়, এখানে কি একটা হাত
ফাঁকা হবে, আর এখানে যদি সিএল যায় তাহলে এখানে কি একটা হাত ফাঁকা হবে। এই একটা হাত আর এই একটা হাত বন্ধনে যুক্ত হয়ে কি হবে, বন্ধনে যুক্ত হয়ে অ্যালকিন গঠিত হবে। ঠিক আছে, মানে একদম সহজ আমি বুঝালাম যাতে একদম তোমরা ইজিলি বুঝতে পারো। অর্থাৎ এখানে আমরা তাহলে কি পাবো, এখানে এই প্রোডাক্টটা পাবো। এইভাবে লেখা একই কথা, কারণ কারণ ডাবল বন্ড, বা যে আমি হাত দিয়ে মানে হাত দিয়ে এইভাবে লিখছিলাম একই কথা। অর্থাৎ ইথাইল ক্লোরাইড থেকে, মানে ইথাইল ক্লোরাইড কি একটা আরএক্স বা অ্যালকাইল হ্যালাইড, ইথাইল ক্লোরাইড থেকে এইচএক্স অপসারণ হয়ে কি পাইছি, ইথিন পাইছি। অর্থাৎ আমরা কি করলাম, অ্যালকিন প্রস্তুত করছি বা প্রিপারেশন অফ অ্যালকিন, ইথিন প্লাস HCl। আচ্ছা, এখানে প্লাস HCl তো আর লেখা লাগবে না, যদি এখানে মাইনাস HCl লিখি এখানে আর প্লাস HCl লেখা লাগবে না, একই কথা। তবে এটা মুছে দিচ্ছি। তো আমি আশা করি যে ফার্স্ট রিঅ্যাকশনটা বুঝছি। তো আমি এখন পরেরগুলো স্টার্ট করব। আচ্ছা, তো পরে যে স্টেপটা, দ্বিতীয় রিঅ্যাকশনটা তোমরা খেয়াল করো। দ্বিতীয় রিঅ্যাকশনটা হচ্ছে আমরা প্রোপাইল ক্লোরাইড ইউজ করছি, অর্থাৎ CH3 CH2 CH2 Cl, কয়টা কারণ হচ্ছে 1 2 3, অর্থাৎ প্রোপাইল ক্লোরাইড। আর হচ্ছে আমরা কি করছি, এখানে অ্যালকোহলিক পটাশিয়াম হাইড্রোক্সাইড ইউজ করছি। তাহলে আমাদের তো মনে মনে জানা, যদি অ্যালকোহলিক পটাশিয়াম হাইড্রোক্সাইড নিই তাহলে আমরা অ্যালকোহল পাই না, কি পাই, অ্যালকিন পাই। ঠিক আছে, তাহলে অ্যালকিন আমরা পাবো। এখন কথা হচ্ছে একটু মানে অ্যালকোহলিক পটাশিয়াম হাইড্রোক্সাইড আর হচ্ছে এখানে হিট, এখানে হিট দিছিলাম, এখানে হিট দিয়ে নাও। ঠিক আছে, এখানে হিট আছে, ওকে। আচ্ছা, তো এখানে হিট দিলাম, ওকে, ভালো কথা। তো এখন আমাদের তো মনে মনে জানা কি অপসারণ হবে, কি অপসারণ হবে হচ্ছে HCl, অর্থাৎ এখান থেকে Cl যাবে, এখান থেকে H যাবে, অর্থাৎ তাহলে আমরা কি পাই, CH3 CH ডাবল বন্ড, কয়টা হাত, একটা দুইটা তিন চার, হ্যাঁ, ওকে। আর এখানে CH2, এটার নাম কি, এটার নাম হচ্ছে প্রোপিন। কি পাইলাম, প্রোপিন পাইছি। তো প্রোপিন, তো আমি যখন নামকরণ পড়াবো তখন হচ্ছে এই ব্যাপারগুলো একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। নামকরণটা এইচএসসি এর জন্য লেস ইম্পর্টেন্ট, বাট আমি করাবো, সমস্যা নেই। আমার সিরিয়ালটা তোমরা ফলো করো, ঠিক আছে, যেভাবে আমি বলেছি সেইভাবে আগাও, তাহলে দেখা যাচ্ছে ইজিলি অর্গানিক কেমিস্ট্রিতে তোমরা সকলেই প্রো হতে পারবে ইনশাআল্লাহ। এইচএসসি এর জন্য তোমরা সকলেই অর্গানিক কেমিস্ট্রিতে দেখা যাচ্ছে যে এই লেকচারগুলো করলেই মানে ইজিলি প্রো হতে পারবে ইনশাআল্লাহ। ওকে, তো এবার খেয়াল করো, এটা হচ্ছে প্রোপিন, আর দেখা যাচ্ছে এটা কি, এটা হচ্ছে প্রোপিন 1। আচ্ছা, এখন আপাতত জানো যে এটা একটা প্রোপিন, ওকে। তো এখন কথা হচ্ছে ওই সেম ভাবে হয়েছে, Cl আর হচ্ছে H কি অপসারণ হয়েছে। তো অপসারণ হওয়ার ফলে কি, HX অপসারণ বা HX এলিমিনেশন রিঅ্যাকশন, HCl পাওয়া গেছে, আর এখানে কি, এখানে আমরা প্রোপিন পেয়েছি, ভালো কথা। তো এবার আমরা হচ্ছে 3 নম্বর রিঅ্যাকশনটা দেখি। তৃতীয় যে রিঅ্যাকশনটা সেটা হচ্ছে আমাদের এবার এইটা গভীর মনোযোগ দাও, CH3 CH2 CH, আচ্ছা কয়টা, এখানে দেখি Cl, এই কার্বনের একটা হাত দুইটা তিনটা চারটা, হ্যাঁ চারটা হাতই হচ্ছে যে মানে ফিল আপ হয়েছে, আমরা সহজেই হাত মিলাতে পারছি, CH3। ঠিক আছে, তারপর আমরা যে কাজটা করলাম, মানে অ্যালকোহলিক পটাশিয়াম হাইড্রোক্সাইড নিছি, অ্যালকোহলিক পটাশিয়াম হাইড্রোক্সাইড নিছি, আর হচ্ছে হিট দিলাম। তো কথা হচ্ছে এই বিক্রিয়াটা কিন্তু একটু আমাদেরকে গভীর মনোযোগ সহকারে মানে বুঝতে হবে যেখানে কি ঘটতেছে। তো যখনই আমি দেখতেছি যে অ্যালকোহলিক পটাশিয়াম হাইড্রোক্সাইড আছে RX এর সাথে, এটা কি, এটা একটা RX, কিন্তু কথা হচ্ছে এইগুলোর মতো গতানুগতিকভাবে হয় না, একটু ডিফারেন্ট হয়েছে। ঠিক আছে, তো কথা হচ্ছে যে দেখলাম যে অ্যালকোহলিক পটাশিয়াম হাইড্রোক্সাইড আছে এবং হিট আছে। তো এখন কথা হচ্ছে এটা দেখা মাত্র আমরা কি করব, এটা দেখা মাত্র আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, যখনই আমি দেখছি অ্যালকোহলিক পটাশিয়াম হাইড্রোক্সাইড, তো আমাদের তো মনে মনে জানা এটা কি, এটা একটা HX অপসারণ, অর্থাৎ HX অপসারিত হয়ে অ্যালকিন প্রস্তুতি হয়। মানে অ্যালকোহলিক থাকলে অ্যালকোহল হয় না, কি হয়, অ্যালকোহলিক থাকলে অ্যালকোহল হয় না, কি হয়, অ্যালকিন হয়। ঠিক আছে, আচ্ছা, তো HX অপসারণ অর্থাৎ X হিসেবে ক্লোরিন তো অপসারণ হবে, এটা আমাদের জানা, বুঝলাম যে এটা অপসারণ হয়েছে, -Cl। তো এখন কথা হচ্ছে যে এই যে H কোথা থেকে যাবে, H তো এখান থেকেও যেতে পারে, এখান থেকেও যেতে পারে, কোথা থেকে যাবে, মানে একটাতে আছে 3টা হাইড্রোজেন আর আরেকটাতে আছে 2টা হাইড্রোজেন। তো এইটার জন্য আমাদেরকে একটা টার্ম শিখতে হবে, সেটা হচ্ছে আলফা কার্বন বিটা কার্বন। আচ্ছা, আলফা কার্বন কি, আলফা কার্বন হচ্ছে এই যে হ্যালোজেনটা যেই কার্বনের সাথে যুক্ত সেটা হচ্ছে আলফা কার্বন, এবং আলফা কার্বন বাকি যেই কার্বনগুলোর সাথে যুক্ত থাকে সেগুলো হচ্ছে বিটা কার্বন। এটা তাহলে বিটা কার্বন, এটা তাহলে বিটা কার্বন। তাহলে এই প্রোডাক্টটা কোনটা পাবো,
কোনটা স্টেবল প্রোডাক্ট বা কোন প্রোডাক্টটা পাবো সেইটা বের করার জন্য আমাদেরকে একটা নীতির সাহায্য নিতে হয়, সেটা হচ্ছে সাইজ অফ নীতি। সেই নীতিটা হচ্ছে কি, সেই নীতিটা হচ্ছে সাইজ অফ নীতি, ঠিক আছে? তো সবাই সাইজ অফ নীতিটা লিখে নিবে দ্রুত, তারপর হচ্ছে আমি দেখাচ্ছি। ও আচ্ছা, ভালো কথা। তো এই যে 3 নাম্বার যেটা, এমনি বিক্রিয়াটা ছিল 10 স্টার রিঅ্যাকশন, এর মধ্যে আবার 3 নাম্বার যেটা আমি করাচ্ছি সেটা আবার 10 স্টারের 10 স্টার রিঅ্যাকশন, ঠিক আছে? তো এটাতে তোমরা কি করবে, এটাতে তোমরা অবশ্যই 10 স্টার দিয়ে নিবে। তো আমার 3 স্টার মানে হচ্ছে 10 স্টার, তোমরা 3 স্টার দিয়ে নাও, ঠিক আছে? তো সাইজ অফ নীতিটা হচ্ছে কি, আমি লিখতেছি, তোমরা অবশ্যই দ্রুত লিখবে। সাইজ অফ নীতি হচ্ছে যে বিটা কার্বনে কম সংখ্যক হাইড্রোজেন আছে সেখান থেকে হাইড্রোজেন অপসারিত হবে। যে বিটা কার্বনে কম সংখ্যক হাইড্রোজেন আছে সেখান থেকে হাইড্রোজেন অপসারিত হবে। আচ্ছা, তো এই গেল বিষয়টা। তো এখন কথা হচ্ছে, তাইলে এখানে মূলত আমরা মেইন প্রোডাক্ট হিসেবে কাকে পাবো? তো এখানে দুইটা প্রোডাক্ট পাওয়া যায়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। একটা পাওয়া যায় প্রায় 90%-এর মতো, প্রায় 90%-এর মতো, আর একটা পাওয়া যায় প্রায় 10, মানে খুবই কম, প্রায় 10%-এর মতো। এখন কথা, যে বেশি স্টেবল তাকেই তো বেশি পাওয়া যাবে, এবং যাকে বেশি পাওয়া যাবে সেটি হচ্ছে আমরা সাইজ অফ নীতির সাহায্যে বের করি, যেটা আমি এখন লিখলাম। অর্থাৎ যে বিটা কার্বনে কম সংখ্যক হাইড্রোজেন আছে সেখান থেকে হাইড্রোজেন অপসারিত হবে। তাহলে এখন কথা হচ্ছে, কোন বিটা কার্বনে কম সংখ্যক হাইড্রোজেন আছে? এই বিটা কার্বনে। তার মানে কি, তার মানে এইখান থেকে হাইড্রোজেনটা অপসারিত হবে। তাহলে আমি তাহলে মেইন প্রোডাক্ট লিখি CH3। HCl কি, HCl হচ্ছে এখানে মাইনাস HCl দেওয়া, মানে এখানে মাইনাস HCl দেওয়া মানে HX অপসারণ বা HX অপসারিত হয়েছে, বা হাইড্রোহ্যালাইড, বা অন্যভাবে বললে HCl অপসারিত হয়েছে। ওকে, তাহলে এখন কথা হচ্ছে কাকে পাবো? CH3 CH, একটা হাইড্রোজেন অপসারিত হলে কি একটা হাত ফাঁকা হবে, ভালো কথা। আর এখানে কি CH, এখানে ক্লোরিন অপসারিত হলে একটা হাত ফাঁকা হবে। তাহলে এই কারণে একটা হাত, এই কারণে একটা হাত, এরাই তো বন্ধনে যুক্ত হয়েছে, ঠিক না? বন্ধনে যুক্ত হয়েছে। আচ্ছা, তাহলে 1 2 3 4, আবার এখানে 2 3 4, 1 3 4, হ্যাঁ। তাহলে আমাদের দুই কারণের কি হাত মানে মিলানো হয়ে গেছে। এখানে CH3, এটা কত পার্সেন্ট পাবো? প্রায় 90%, প্রায় 90% পাবো। অর্থাৎ এটা কি, কেন 90% পাইলাম? কারণ হচ্ছে এটা হচ্ছে যে মোর স্টেবল, মোর। ওকে, এবং একে কি বলা হবে? সাইজ অফ প্রোডাক্ট। আর এটার আরেকটা নাম আছে, সেটা হচ্ছে বিউটিন 212। নামকরণের সময় এগুলো একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, আর এখানে আর কথা হচ্ছে যে, তাহলে ভাইস ভার্সা, মানে তাহলে এই নিয়মে বানাইলাম। এখন উল্টা যে নিয়মটা, সাইজ অফ প্রোডাক্টের উল্টা যে নিয়মটা, অর্থাৎ যে বিটা কারণে কম সংখ্যক হাইড্রোজেন আছে সেখান থেকে হাইড্রোজেন অপসারিত হবে, এটা হচ্ছে সাইজ অফ প্রোডাক্ট, যেটা কি মোর স্টেবল। অর্থাৎ সাইজ অফ প্রোডাক্ট আমরা যেটা বেশি পরিমাণে পাই, ঠিক আছে? 90%, প্রায় 90% পাই। এখন তাহলে এটার উল্টা যেটা, সেটা অনেক কম পাই, প্রায় 10%, মানে খুবই কম পাই। তাহলে সেটা হচ্ছে কি, সেটাকে বলে হোপম্যান প্রোডাক্ট, মানে সেটা কম পাওয়া যায়। তো সেটা আমি লিখতেছি CH3 CH2, এখান থেকে কি Cl গেছে। তো এখান থেকে যদি Cl যে একটা হাত ফাঁকা হয়েছে, ভালো কথা, আগে একটা হাত ছিল, এখান থেকে একটা হাত ফাঁকা হয়েছে, আবার এখানে কি ছিল, এখান থেকে একটা হাইড্রোজেন গেছে, অর্থাৎ HCl অপসারণ হয়েছে, মানে HX এলিমিনেশন। আচ্ছা, তাহলে এই কারণে একটা হাত ফাঁকা হয়েছে। তাহলে এই একটা হাত, এই একটা হাত, এরা মিলিয়ে বন্ধনে আবদ্ধ হয়েছে। এটাকে বলা হচ্ছে বিউটিন অন। এটা কি কম স্টেবল, অর্থাৎ এটা কম পরিমাণে পাওয়া যায়, যেটাকে বলে কি হোপম্যান প্রোডাক্ট। আচ্ছা, আমি এটা নিচ থেকে মুছে দিচ্ছি। আচ্ছা, তো এটার নাম হচ্ছে বিউটিন অন, যেটাকে আমরা বলিয়েছি কি, যেটা হচ্ছে খুবই কম, মানে প্রায় 10%-এর মতো পাওয়া যায়। আর যেটা কি, যেটা হচ্ছে লেস স্টেবল। এই জন্যই তো স্টেবল যারা বেশি, তাদের তো আমরা বেশি পাবো, ঠিক আছে না? সবাই কি চায়? স্টেবল হতে চায়, রাইট? তো লেস স্টেবল, এবং এটাকে বলা হয় কি হোপম্যান
প্রোডাক্ট। আচ্ছা তোমরা এতটুকু লিখে নাও। ঠিক আছে, আমাদের এই রিঅ্যাকশনটা কমপ্লিট আলহামদুলিল্লাহ। তো এবার হচ্ছে আমি 2 নম্বর রিঅ্যাকশনে যাচ্ছি, অ্যালকিন প্রস্তুতি, মানে প্রিপারেশন অফ অ্যালকিন বা অ্যালকিন প্রস্তুতি, বা সহজভাবে বলে অ্যালকিন বানাইতেছি আমরা। যেমন এইখানে অ্যালকিন বানাইলাম, এই অ্যালকিন বানাইলাম, এখন হচ্ছে আমরা কি অন্য একটা বিক্রিয়ার মাধ্যমে অ্যালকিন বানাবো, সেটা হচ্ছে নিরোধক। নিরোধক ইংলিশে বলা হয় ডেসিকেটিং এজেন্ট, মানে যারা পানি অপসারণ করে। তো নিরোধক, 2 নম্বর রিঅ্যাকশনটা হচ্ছে নিরোধক। কারা কারা নিরোধক? খুবই কমন নিরোধক যারা যারা আছে, যেমন Al2O3, যেটাকে আমরা বলি অ্যালুমিনিয়া, তারপর হচ্ছে সালফিউরিক অ্যাসিড, এরা হচ্ছে কি নিরোধক, ঠিক আছে। তারপর হচ্ছে ফসফরিক অ্যাসিড H3PO4, এরা হচ্ছে নিরোধক। তো এই নিরোধক থেকে অ্যালকিন, নিরোধক থেকে কি, নিরোধক থেকে অ্যালকিন, ঠিক আছে। তো এখন আমরা নোট লিখি, সবাই দ্রুত নোটটা লিখে নেবে। নোট হচ্ছে নিরোধক হলো যারা পানি শোষণ করে। নিরোধক হলো যারা পানি শোষণ করে নেয়, ঠিক আছে। যেমন এক্সাম্পল আমি লিখি, কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড, মানে কি কনসেন্ট্রেটেড মানে হচ্ছে গাঢ়, গাঢ় সালফিউরিক অ্যাসিড, তারপর গাঢ় ফসফরিক অ্যাসিড, মানে কনসেন্ট্রেটেড H3PO4, যেটাকে আমরা কি বলি ফসফরিক অ্যাসিড, গাঢ় ফসফরিক অ্যাসিড। এবার হচ্ছে অ্যালুমিনা ইত্যাদি, Al2O3 বা অ্যালুমিনা ইত্যাদি। এখন এই বিক্রিয়ার টেকনিকটা কি একেবারে ইজি। টেকনিকটা হচ্ছে এই 3টা কম্পাউন্ড দেখলে অ্যালকোহল থেকে, মানে উপরোক্ত এই যে 3টা কম্পাউন্ড, গাঢ় সালফিউরিক অ্যাসিড, গাঢ় ফসফরিক অ্যাসিড এবং অ্যালুমিনিয়াম, ঠিক আছে। তো টেকনিকটা আমি লিখে দিচ্ছি। এই 3টা কম্পাউন্ড, সবাই দ্রুত লিখবে, এই 3টা কম্পাউন্ড দেখলে অ্যালকোহল থেকে কি করতে হবে, অ্যালকোহল থেকে H2O অপসারণ করব, আচ্ছা টেকনিকটা শিখলাম, এবং নিরোধক কি জিনিস বা ইংলিশে বলা হয় ডেসিকেটিং এজেন্ট কি জিনিস আমরা শিখে নিলাম। তো এখন আমি ডাইরেক্ট রিঅ্যাকশনে যাব। তো তোমরা এতটুকু লিখে নাও। আচ্ছা, তো আমাদের 1 নম্বর যেটা আছে, যেমন আমি লিখলাম হচ্ছে ইথানল C2H5OH। প্রশ্ন হলো এটা কি, এটা একটা ইথানল বা একটা অ্যালকোহল, অ্যালকোহলের সেকেন্ড সদস্য। প্রশ্ন হলো কিভাবে বের করলাম, আমরা যে 4টা লাস্ট ক্লাস বা গত ক্লাসে লিখে দিয়েছিলাম, অ্যালকোহলের সাধারণ সংকেত কি ছিল, CnH2n+1OH, অর্থাৎ অ্যালকাইল মূলকের সাথে OH যুক্ত হইতো। তাহলে Cn, তার মানে কি এখানে কার্বন সংখ্যা n এর মান কত, n = 2। তাহলে n = যদি 2 হয় তাহলে 2 আর H কত, 2 × 2 + 1, অর্থাৎ C2H5। এবার হচ্ছে OH, OH হচ্ছে অ্যালকোহলের কার্যকরী মূলক, যেটাকে বলা হয় হাইড্রোক্সিল মূলক। ওকে, তাহলে এটা কি, এটা হচ্ছে ইথানল, ভালো কথা। এখন ইথানলের সাথে আমি যে কাজটা করছি, গাঢ় সালফিউরিক অ্যাসিড, মানে ইংলিশে বলা হয় কি, গাঢ়কে ইংলিশে বলা হচ্ছে কনসেন্ট্রেটেড। ওকে, এবং এটা একটু বেশি পরিমাণে নিতে হবে, 2 মলিকুলার অফ কনসেন্ট্রেট। এটা যদি 1 মলিকুলার নেই আমরা, এটা নিতে হবে 2 মলিকুলার, ঠিক আছে, 2 মলিকুলার অফ কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড। তাহলে সালফিউরিক অ্যাসিড কি, নিরোধক। তা আমি যখনই দেখছি যে গাঢ় সালফিউরিক অ্যাসিড আছে, মানে গাঢ় মানে কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড আছে, এবং প্রায় হচ্ছে 165 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, ঠিক আছে। তো যখনই আমি দেখছি, তাহলে আমাদের তো মনে মনে জানা যে গাঢ় সালফিউরিক অ্যাসিড এটা কি, এটা হচ্ছে নিরোধক বা ডেসিকেটিং এজেন্ট। কি করে, পানি শুষে নেয়, ঠিক আছে, বা বিক্রিয়া থেকে সহজে বলা যায় পানি অপসারণ করে। তাহলে আমরা কি পাবো, হচ্ছে অ্যালকিন। অ্যালকোহল থেকে মানে ইথানল থেকে পাবো হচ্ছে C2H4 বা হচ্ছে ইথিন, প্লাস হচ্ছে যে পানিটা কি যাবে, পানিটা শুষে নিবে, বা হচ্ছে পানিটা কি এখান থেকে অপসারণ হবে, বা এখানে -H2O লেখা যে কথা, এখানে +H2O লেখা একই কথা। তো প্রশ্ন হলো এটা কিভাবে হইলো, একেবারে ইজি, একেবারে সহজ হচ্ছে, আমি এই ব্যাপারটা ভেঙে ভেঙে লেখাচ্ছি। আচ্ছা, C2H5OH, এটাকে আমরা সাধারণ সংখ্যাতে বসিয়ে লিখছি, তো হাত মিলিয়ে তো লিখতে পারি আমরা, ঠিক না। তো হাত মিলিয়ে লিখি, CH3 CH2OH, ঠিক আছে। এটা কি, এটা একটা ইথানল, মানে কি C2
H5OH, অর্থাৎ উপরেরটা আর এটা কি একই জিনিস। আচ্ছা, তো এখন দেখা যাচ্ছে যে তো এটাকে আরেকটু ভেঙে আমরা লিখতে পারি না এইভাবে, CH2H, একই তো কথা, CH3, ঠিক না? তাহলে এই কার্বনের এই যে দুইটা হাত হাইড্রোজেনের সাথে যুক্ত হয়েছে, একটা হাত হাইড্রোজেনের সাথে, তিনটা হাত বুক আর এই একটা হাত, কত? এই কার্বনের চারটা হাত আমরা মিলাইতে পারছি, ব্যাস। এখানে CH2, তাহলে এখানে CH3, মানে এই কার্বনটা তো বুঝলাম হাত মিলানো কমপ্লিট। তাহলে এই কারণে কয়টা হাত হয়েছে? একটা, দুইটা হাইড্রোজেনের সাথে যুক্ত হয়েছে তিনটা, আর এই একটা, চারটা হাত মিলানো কমপ্লিট। CH3 CH2OH, তাহলে এটা কি? এটা একটা ইথানল, মানে এইটা 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 তিনটা তো একই কথা, একই জিনিস, যেই লো সেই কুদু। আচ্ছা, তাহলে কথা হচ্ছে এর সাথে আমরা কিসের বিক্রিয়া দিয়েছিলাম? গাঢ় সালফিউরিক অ্যাসিডের 2 molecular অফ কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড H2SO4 এবং প্রায় 165 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। ভালো কথা। আচ্ছা, তো এখন এখানে যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে, তো আমি দেখা মাত্র কি বুঝলাম যে গাঢ় সালফিউরিক অ্যাসিড হচ্ছে যেহেতু নিরোধক, পানি কি অপসারণ হবে, অর্থাৎ পানিকে শুষে নিবে। তো এখন কথা হচ্ছে এখানে পানি কই? একটু চোখ কান যদি আমরা খোলা রাখি, একটু যদি গভীর মনোযোগ দিয়ে যদি কেমিস্ট্রির চোখে যদি আমরা একটু তাকাই, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে পানিটা কোথায়। পানিটা এই যে এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে যে এখানে এই হচ্ছে আমাদের ওয়াটার। ওকে, এটা কি হবে? -H2, এটা অপসারিত হবে। মানে কেন অপসারিত হবে? সালফিউরিক অ্যাসিডের কাজই তো কি করে? পানি শুষে নেয়, নিরোধক, ডেসিকেটিং এজেন্ট ইংলিশে বলে। তাহলে যদি পানি শুষে নেয়, এখন খেয়াল করো, গভীর মনোযোগ দাও, তাহলে এখান থেকে যদি OH যায় আর এখান থেকে যদি H যায়, অর্থাৎ H2 যদি অপসারিত হয়, তাহলে ভালো কথা। তাহলে এইখান থেকে কি একটা হাত, এই কারণে কি এই যে একটা হাত ফাঁকা হবে, আর এই কারণে কি এই যে একটা হাত, এই একটা হাত ফাঁকা হবে, এখান থেকে এই একটা হাত ফাঁকা হবে, তাহলে এই একটা হাত এই একটা হাত, এরাই তো বন্ধনে কি হবে? এরাই বন্ধনে যুক্ত হবে। আচ্ছা, তাহলে আমরা কি পাবো? খেয়াল করো, কার্বন কার্বন ডাবল বন্ড, কারণ একটা বন্ড ছিল, আর এখান থেকে কি আমরা দুইটা মানে এই একটা হাত এই একটা হাত, মানে যোজনী, যেটাকে বলা ইলেকট্রন সমতুল্য পাইছি, যারা হচ্ছে বন্ধন গঠন করছে। ভালো কথা। তাহলে কার্বন কার্বন একক বন্ধন ছিল, এখন হয়ে গেছে দ্বিবন্ধন। তাহলে এখানে CH2, এখানে CH2, অর্থাৎ আমরা কি পাইলাম? ইথানল থেকে পাইছি কি? ইথিন পাইছি। ওকে, ইথিন প্লাস, আচ্ছা কিন্তু -H2 লেখছি, এখানে আর +H2 লেখার দরকার নাই, ঠিক আছে? তো আমি আশা করি যে এই রিঅ্যাকশনটা বুঝছি, আলহামদুলিল্লাহ। তো এখন আমি এই সেম মানে 2 নাম্বার রিঅ্যাকশনের আন্ডারেই হচ্ছে যে আরো দুইটা এক্সাম্পল প্র্যাকটিস করাই, রিঅ্যাকশনের এক্সাম্পল প্র্যাকটিস করাই। আচ্ছা, সালফিউরিক অ্যাসিড দিয়ে দেখলাম। এখন তো আমাদের দেখা যাচ্ছে যে এখন আমাদের পরেরটা হচ্ছে আমরা অ্যালুমিনিয়াম গুঁড়ো দিয়ে প্র্যাকটিস করি। অ্যালুমিনিয়াম গুঁড়োতে আচ্ছা, এই তাপমাত্রাটা কিন্তু, টেম্পারেচারটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। প্রায় 165 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লাগে হচ্ছে যখন গাঢ় সালফিউরিক আমরা অ্যাসিড নিই, ঠিক আছে? আর এবং অবশ্যই কিন্তু ইথানলের থেকে গাঢ় সালফিউরিক অ্যাসিডের অ্যামাউন্টটা বেশি নিতে হবে, ঠিক আছে? ওকে, আর যখন আমরা অ্যালুমিনিয়াম গুঁড়া নিই, অ্যালুমিনিয়াম গুঁড়াও কি কিছুক্ষণ আগে আমি লিখে দিয়েছিলাম, অ্যালুমিনিয়াম গুঁড়া হচ্ছে ডেসিকেটিং এজেন্ট বা নিরোধক, যারা পানি অপসারণ করে, মানে পানি শুষে নেয়। আচ্ছা, তো 2 নম্বর রিঅ্যাকশনটা হচ্ছে 2 নম্বর রিঅ্যাকশনের আন্ডারে দেখা যাচ্ছে এক্সাম্পলের 2। আচ্ছা, তাহলে আমরা বলতে পারি যে এখন CH3 CH2OH, এটা কি? এটা একটা অ্যালকোহল। কার্বন সংখ্যা আছে কয়টা? 2টা, এবং OH আছে। OH মানে হাইড্রোক্সিল, অর্থাৎ অ্যালকোহলের কার্যকরী মূলক। তাহলে অ্যালকোহলের সাফিক্স হিসাবে অল এবং কার্বন সংখ্যা 2, অর্থাৎ ইথানল। ওকে, তো এখানে দেখলাম যে আমরা কি আছে? অ্যালুমিনিয়াম গুঁড়া আছে, Al2O3, অ্যালুমিনা গুঁড়া। এবং অ্যালুমিনিয়াম গুঁড়া নিলে কিন্তু তাপমাত্রা এই যে এইখানে থেকে এখানে কিন্তু তাপমাত্রা বা টেম্পারেচার বেশি হবে। কত হবে? হচ্ছে 350 থেকে প্রায় 350 থেকে 400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, ঠিক আছে? তাহলে এইখানে কি? এখানে একটা, এটাকে তো আমরা এইভাবে লিখতে পারি, ঠিক না? এই যে CH2H, অর্থাৎ CH3 এর বদলে আমরা এইভাবে লিখলাম। তাহলে এই কার্বনের কয়টা? 2টা, 3টা, আর একটা, মানে এই কার্বনের সাথে যুক্ত হয়েছে, হ্যাঁ, ও CH2। তাহলে এখানে 3টা হাত বুক হয়েছে, এই যে এবার 4টা হাত হয়ে গেছে। ওকে, 4টা হাত ফিল আপ হয়েছে, এখানে 4টা হাত ফিল আপ হয়েছে। ভালো কথা। তো এটা তো একই কথা, CH3 CH2 CH2OH, একই কথা, অর্থাৎ ইথানল। বা এভাবে লেখা যায় যে C2, আমরা সাধারণ সংখ্যা দিয়ে লিখলে কি লিখি? C2H5 মানে CnH2n+1OH, ইথানল, একই কথা, ঠিক আছে? তোমরা হাত মিলানো, নিজেরা প্র্যাকটিস করবে, প্রচুর পরিমাণে প্র্যাকটিস করবে। অর্গানিক কেমিস্ট্রিতে যত বেশি প্র্যাকটিস করবে তত হচ্ছে তোমরা প্রো হইতে পারবে, তত প্রো লেভেলে তোমরা যাইতে পারবে ইনশাআল্লাহ। ওকে, তাহলে এই যে ইথানল আছে যে, তো এখান থেকে কি হবে? ওই সেই আগের মতোই আছে, কি হবে? পানি অপসারিত হবে, পানি অপসারিত হবে। তাহলে যদি পানি অপসারিত হয়,
তাহলে আমরা এখানে কি লিখতে পারি, এখানে প্লাস H2O, অর্থাৎ এখানে মাইনাস H2O লেখা যায় কথা, এখানে প্লাস H2O লেখা একই কথা। অর্থাৎ কি হয়েছে, পানি শুষে নিছে, পানি অপসারিত হয়েছে কার প্রভাবে, এই যে অ্যালুমিনিয়াম গুঁড়ার প্রভাবে, অর্থাৎ নিরোধক বা ডেসিকেটিং এজেন্ট অ্যালুমিনিয়াম গুঁড়া। আচ্ছা, তো এখন কথা হচ্ছে যে যেহেতু এই যে H2O অপসারিত হয়েছে, পানি অপসারিত হয়েছে, তার মানে কি এখান থেকে একটা, এই কার্বনের একটা হাত ফাঁকা হয়েছে, এই কার্বনের এখান থেকে একটা হাত ফাঁকা হয়েছে, তাহলে এই যে একটা হাত একটা হাত হয়েছে, এরা বন্ধনে যুক্ত হয়ে গেছে, ঠিক আছে। অর্থাৎ ইথিন CH2 ডাবল বন্ড CH2, বা এইভাবে লেখা যায়, কার্বন কার্বন একইভাবে লেখা যায়, দুইটাই সেম জিনিস। অর্থাৎ কি পাইছি আমরা, ইথানল থেকে, এটা কি ছিল, ইথানল ছিল, যেটা 2 কার্বন বিশিষ্ট কি অ্যালকোহল ছিল, আর এখানে কি পেয়েছি 2 কার্বন বিশিষ্ট অ্যালকিন, অ্যালকিনে কার্বন কার্বন ডাবল বন্ড বা দ্বিবন্ধন, এটা কি, এটা হচ্ছে ইথিন। তো আমি আশা করতেছি আমাদের 2 নাম্বার রিঅ্যাকশনটা আমাদের ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো পরের এই 2 নাম্বার রিঅ্যাকশনটা 10 স্টার ছিল, মানে আমার 3 স্টার। ওকে ওকে, তো অ্যালকিন প্রস্তুতি বা অ্যালকিন বানানোর 3 নাম্বার যেটা আমি করতেছি সেটা হচ্ছে আমাদের এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। ওকে, সেটা হচ্ছে অ্যালকাইন টু অ্যালকিন, অ্যালকাইন টু অ্যালকিন। তো এটা কিসের জন্য ইম্পর্টেন্ট, এটা হচ্ছে আমাদের এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। তো অ্যালকাইন, যেমন আমি একটা অ্যালকাইন নিলাম সাপোজ ইথাইন, আমি একটা অ্যালকাইন নিলাম সাপোজ ইথাইন। আচ্ছা, তো অ্যালকাইনে কি হয়, কার্বন কার্বন ট্রিপল বন্ড থাকে, মানে কার্বন কার্বন ত্রিবন্ধন, কার্বন কার্বন ত্রিবন্ধন, ভালো কথা। এটার নাম কি, এটা হচ্ছে ইথাইন, বা অন্য নাম হচ্ছে অ্যাসিটিলিন। বই যখন রিডিং করবো দেখবো যে ইথাইনের নাম অ্যাসিটিলিনও বলা হয়, ঠিক আছে। কার্বন কার্বন ট্রিপল বন্ড মানে এটা একটা অ্যালকাইন, অর্থাৎ সাফিক্স হিসেবে আইন বসবে, আর কার্বন হচ্ছে কয়টা, একটা দুইটা, অর্থাৎ ইথ প্লাস আইন, ইথাইন। ওকে, আচ্ছা, তো এইখানে যে ঘটনাটা ঘটে, প্লাস হাইড্রোজেন, প্যালাডিয়াম, ব্যারিয়াম সালফেট। আচ্ছা, এদেরকে একত্রে লিন্ডলার ক্যাটালিস্ট বলে, হোয়াট এভার। তো এখন এইখানে যে ঘটনাটা ঘটতেছে, ইথাইন প্লাস হাইড্রোজেন, এরকম একটা রিয়াকশন আমরা দেখে আসছিলাম, কিভাবে যেন ইথাইন প্লাস হাইড্রোজেন সংযোজন বিক্রিয়া ছিল, এবং সেটা কি নিকেল প্রভাবকের উপস্থিতিতে 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ব্যবহার ছিল। তো এখন কথা হচ্ছে, সেখানে আমরা দেখছিলাম অ্যালকাইন থেকে ডিরেক্ট অ্যালকেনে চলে গেছিল, যেখানে আমরা 2 মলিকুলার অফ হাইড্রোজেন অণু নিয়েছিলাম। তাহলে কথা হচ্ছে এখানে তাহলে আমরা অ্যালকাইন থেকে কিভাবে অ্যালকিন পাই, মানে অ্যালকিন তো পাই, ঠিক আছে, সেটা আমি লিখি CH2 ডাবল বন্ড CH2, অর্থাৎ ইথিন পাইছি। প্রশ্ন হচ্ছে এটা তাহলে আমরা কিভাবে পাইলাম, এটা পাওয়ার পিছনে কারণ হচ্ছে, যখন আমরা নিকেল প্রভাবক ব্যবহার করছিলাম এবং 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিছিলাম, তখন সেখানে কোনো প্রভাবক বিষ ছিল না, কিন্তু এইখানে প্রভাবক বিষ আছে। অর্থাৎ প্যালাডিয়াম হচ্ছে প্রভাবক, আর এই ব্যারিয়াম সালফেট হচ্ছে প্রভাবক বিষ। অর্থাৎ এই প্রভাবকের যে কাজটা, প্যালাডিয়ামের যে কাজটা, এটা হচ্ছে এই ব্যারিয়াম সালফেট প্রভাবক বিষ হিসাবে রোধ করে। রোধ, তোমরা ফিজিক্সে পড়ছো কি, রেজিস্ট্যান্স, ঠিক না, রোধ করে মানে বাধা দেয়। অর্থাৎ এই যে 2টা বন্ড ভাঙবে, এই 2টা বন্ড আসলে ভাঙার যে ব্যাপারটা, এটা আসলে এই ব্যারিয়াম সালফেট বাধা দেয় প্রভাবক বিষ হিসাবে, যে কারণে বিক্রিয়াটা ফার্স্ট স্টেপেই দেখা যাচ্ছে থেমে যায়। অর্থাৎ একটা বন্ড ভাঙে, একটা বন্ড ভাঙলে একটা পাই বন্ড ভাঙে, একটা পাই বন্ড ভাঙলে 2টা হাত ফাঁকা হয়, সেখানে হাইড্রোজেন যুক্ত হয়, অর্থাৎ ইথাইন থেকে ইথিন প্রস্তুত হয়। অপরদিকে আমরা যখন ইথাইন থেকে মানে অ্যালকাইন থেকে অ্যালকেন বানিয়েছিলাম, তখন নিকেল প্রভাবক আর হচ্ছে তাপমাত্রা 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিয়েছিলাম, কোনো প্রভাবক বিষ নেওয়া হয় না, যে কারণে আমরা কি, এখানে আমরা 2 মলিকুলার অফ হাইড্রোজেন অণু থেকে ইজিলি অ্যালকেনের চলে গেছিলাম। বাট এইখানে প্রভাবক বিষ ব্যারিয়াম সালফেট নেওয়ার কারণে দেখা যাচ্ছে কি, এখানে বিক্রিয়াটা ফার্স্ট স্টেপেই মানে কি কমপ্লিট হয়ে যায়, অর্থাৎ ইথিন পাই, আমরা ইথাইন থেকে ইথিন পাই, ঠিক আছে। ওকে, তো এই ছিল হচ্ছে আমাদের অ্যালকিন প্রস্তুতি। তো এখন আমি তোমাদের এইচডব্লিউ দেওয়ার আগে জাস্ট একটা টার্ম খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কার্বোক্যাটায়ন। এই টার্মটা আমাদের শিখতে হবে, দেন আমি এইচডব্লিউ দিব, ঠিক আছে, দেন আজকের ক্লাস কমপ্লিট হয়ে যাবে আমাদের ইনশাআল্লাহ। তো আমি এটা মুছে দিচ্ছি। আচ্ছা, তো সবাই লিখবে অবশ্যই, টার্মটা খুব ইম্পর্টেন্ট, কার্বোক্যাটায়ন। কার্বোক্যাটায়ন, আচ্ছা, কার্বোক্যাটায়ন মানে কি, তো কার্বোক্যাটায়নের আসলে কার্বো থেকে আসছে কার্বন, ঠিক আছে, কার্বো থেকে আমরা এই টার্মটা থেকে বুঝি হচ্ছে কার্বন, কার্বো থেকে আমরা বুঝি হচ্ছে কার্বন,
আর ক্যাটায়ন মানে কি? ক্যাটায়ন মানে আমরা জানি সেই ছোটবেলা থেকেই, ক্যাটায়ন মানে কি? পজিটিভলি চার্জড আয়ন যারা, ঠিক আছে, অর্থাৎ পজিটিভলি চার্জড আয়ন, ঠিক আছে। তাহলে আমরা সহজভাবে বুঝি কার্বোক্যাটায়ন মানে হচ্ছে পজিটিভলি চার্জড কার্বন, ঠিক আছে। ফর এক্সাম্পল আমি হচ্ছে একটা অ্যালকাইল হ্যালাইড মানে একটা আরএক্স নিলাম, যেমন CH3 CH2 Cl, এটা কি একটা অ্যালকাইল হ্যালাইড যেটার নাম কি? ইথাইল ক্লোরাইড। ভালো কথা। আচ্ছা একটু ভেঙে ভেঙে লিখি, ইথাইল ক্লোরাইডটা একটু ভেঙে ভেঙে লিখি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। CH3 আবার হচ্ছে আমি, আচ্ছা যাই হোক, CH3 তিনটা হাত বুক হয়েছে, এখন এই কারণে একটা ফাঁকা আছে, ভালো কথা। CH2 তাহলে এই কারণে একটা, তিনটা হাত, এই তো চারটা হাত বুক হয়েছে, ভালো কথা, ক্লোরিন। আচ্ছা এখন কথা হচ্ছে এই যে ক্লোরিন আর হচ্ছে এই যে কার্বন, এদের মধ্যে কিভাবে সমযোজী বন্ধন হয়েছে মাস্ট, কারণ আমি আগেও বলছি এখনো বলছি, সেটা কি? জৈব যৌগ সমূহ সমযোজী বন্ধনের মাধ্যমে গঠিত হয়, ঠিক আছে। তো এই সিগমা বন্ড এরাও কি? এরাও হচ্ছে এক প্রকারের সমযোজী বন্ধন, ভালো কথা। সমযোজী বন্ধন কেমন হয়? ইলেকট্রন শেয়ারিং এর মাধ্যমে, ভালো কথা। তো এখন একটা কাজ হইলো, সেটা হচ্ছে আমরা একটা ব্যাপার জানি, সেটা কি? যারা 3 নম্বর চ্যাপ্টার বা তড়িৎ-ঋণাত্মকতা একটু হইলেও পড়ছো, তড়িৎ-ঋণাত্মকতা বলতে কি ছিল? তড়িৎ-ঋণাত্মকতা বা ইলেকট্রোনেগেটিভ বলতে আমরা কি জানি? সেটা হচ্ছে সমযোজী বন্ধনস্থ ইলেকট্রন জোড় কোনো পরমাণু কর্তৃক নিজের দিকে টানার যে প্রবণতা, তাকে ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ-ঋণাত্মকতা বলে। তো এখানে ক্লোরিন স্বভাবতই কার্বনের থেকে ক্লোরিনের হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ-ঋণাত্মকতা অনেক বেশি, মানে সহজ কথা বলতে একদম ইজিলি বললে ইলেকট্রনগুলোরে ক্লোরিন তার নিজের দিকে টানার প্রবণতা বেশি, অর্থাৎ ওর নিজের টানার ক্ষমতাটা বেশি, ইলেকট্রন টানাটানির ক্ষমতা বেশি। তো ক্লোরিন কি করে? ওর নিজের দিকে এই দুটি ইলেকট্রনটি ওর নিজের দিকে অনেক বেশি পরিমাণে টানাটানি করতে চায়, ফলে একটা সময় যে ঘটনাটা ঘটে, এই দুইটি ইলেকট্রনটা নিয়েই ক্লোরিন মনে করো চলে আসে। তো যেহেতু ক্লোরিন দুইটি ইলেকট্রনটা নিয়েই আসছে, এই জন্য নেগেটিভলি চার্জড হয়, ঠিক আছে। পক্ষান্তরে এই যে অ্যালকাইল যে মূলকটা আছে CH3 CH2 CH3 CH2, তো ও কি হইলো? ও যে ঘটনাটা ঘটছে, ও তো ইলেকট্রন হারায় ফেলছে, এই জন্য ও হচ্ছে পজিটিভলি চার্জড হয়েছে। তো এইটাই কি? এটা একটা কার্বোক্যাটায়ন। প্রশ্ন হলো এটা কয় ডিগ্রি কার্বোক্যাটায়ন? এটা একটা 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, ঠিক আছে। তো আমি কার্বোক্যাটায়নের স্ট্যাবিলিটির ক্রমটা আমি লিখে দেবো এখন তোমাদের। তার আগে এই ব্যাপারটা লিখে না, এটা কি পাইলাম আমরা? এটা একটা কার্বোক্যাটায়ন পাইছি আমরা। কার্বোক্যাটায়ন, ভালো কথা। তো এখন একটা নোট লিখতে হবে তোমাদের, তারপর আমি কার্বোক্যাটায়নের স্থায়িত্বের ক্রমটা লিখতেছি। সেটা হচ্ছে নোটটা সবাই দ্রুত লিখবে। কার্বোক্যাটায়ন অভ্যন্তরীণ দশাতে থাকে। কার্বোক্যাটায়ন মূলত অভ্যন্তরীণ দশাতে থাকে। প্রশ্ন এটা আবার কি জিনিস? সাপোজ আমি ধরলাম যে এ থেকে একটা রিয়েকশন, সাপোজ 2 স্টেপসের একটা রিয়েকশন। এখন প্রথম স্টেপসে আমি কি পাইলাম? এ কে রিয়েকশন দিয়ে সাপোজ আমি বি পাইছি, এবং বি পরবর্তীতে সিতে, মানে সিতে একদম চূড়ান্ত রূপ হচ্ছে রিয়েকশনটা সি পেয়েছি। তারপর সি হচ্ছে কি? সি হচ্ছে ফাইনাল প্রোডাক্ট, যেটা আমরা দেখতে পাচ্ছি। আর বিক্রিয়ক হিসেবে কারা দিয়েছিলাম? এই এ কে দিয়েছিলাম। আর ফাইনাল প্রোডাক্ট আমরা সি কে পাইছি, অর্থাৎ সি কে আমরা দেখতে পাইছি। বাট মাঝখানে বি কি? এ থেকে বি পরিণত ছিল, বাট এবং বি থেকে ফাইনাল প্রোডাক্টে সি পরিণত হয়েছে। বাট বি প্রোডাক্ট যে আমরা মাঝখানে মানে মধ্যবর্তী বা অভ্যন্তরীণ যে বি যে ছিল, তাকে কিন্তু আমরা দেখতেছি না। অর্থাৎ এই বি যে এই বি কি আমরা কার্বোক্যাটায়নের সাথে কম্পেয়ার করতে পারি, অর্থাৎ মানে বলতে পারি যে ইকুইভ্যালেন্ট টু কার্বোক্যাটায়ন। অর্থাৎ কার্বোক্যাটায়ন এরকম মধ্যবর্তী স্টেপস বা অভ্যন্তরীণ বা মধ্যবর্তী দশায় থাকে, কিন্তু ফাইনাল প্রোডাক্টে আমরা কখনো কার্বোক্যাটায়ন পাই না, ঠিক আছে। আচ্ছা এই ব্যাপারটা না এলাম, বুঝলাম। তো এরপর যে ঘটনাটা ঘটতেছে খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে স্থায়িত্বের ক্রম। স্থায়িত্ব মানে কার্বোক্যাটায়নের স্থায়িত্বের ক্রম। কার্বোক্যাটায়নের স্থায়িত্বের ক্রম। তো কার্বোক্যাটায়নের স্থায়িত্বের ক্রম, আগে কার্বোক্যাটায়নগুলো কয় ডিগ্রি এগুলো আমি লিখি। এটা হচ্ছে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। তোমরা ডিগ্রি নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নাই, কারণ ডিগ্রি নিয়ে আমরা বিস্তারিতভাবে, যখন আমরা অ্যালকোহল পড়বো, বিস্তারিতভাবে ডিগ্রি নিয়ে আমরা দেখবো, একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। আপাতত জাস্ট ব্যাপারটা নলেজে রাখো। এটা হচ্ছে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন, গ্রেটার দ্যান মানে স্থায়িত্ব বা স্ট্যাবিলিটি, গ্রেটার দ্যান হচ্ছে 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন,
এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, গ্রেটার দ্যান হচ্ছে আমাদের 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। এই যে যেটা আমরা দেখলাম আর কি 1 ডিগ্রি ছিল, এই তো এটা হচ্ছে কি 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, গ্রেটার দ্যান হচ্ছে মিথাইল কার্বোক্যাটায়ন। মিথাইল কার্বোক্যাটায়ন এটা কি, এটা হচ্ছে, আচ্ছা এটা হচ্ছে মিথাইল কার্বোক্যাটায়ন। আমি লিখে দিচ্ছি, এটা হচ্ছে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন, এটা হচ্ছে 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, এটা হচ্ছে 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, এটা হচ্ছে মিথাইল কার্বোক্যাটায়ন। আচ্ছা এখন কথা হচ্ছে যে কেন 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন সবচেয়ে বেশি স্টেবল। আচ্ছা তো স্টেবিলিটি বোঝার জন্য আমাদেরকে একটা ব্যাপার বুঝতে হবে, স্টেবিলিটি আমি দুইবার বলবো, স্টেবিলিটি তাদেরই বেশি থাকবে যাদের ইলেকট্রন ঘাটতি কম, যাদের ইলেকট্রন ঘাটতি কম। আচ্ছা তো এখন কথা হচ্ছে কেন 3 ডিগ্রি এর ইলেকট্রন ঘাটতি কম। তার আগে একটা ব্যাপার বলে রাখি, আমি ইজিলি বলবো, মানে খুবই সহজ ব্যাপারটা, সেটা হচ্ছে এই যে মিথাইল যারা আছে CH3, হ্যাঁ CH3 গ্রুপ যারা আছে, CH3 গ্রুপ যারা আছে তারা হচ্ছে ইলেকট্রন ডোনেটর, মানে ইলেকট্রন দাতা, ইলেকট্রন তারা দান করে, ঠিক আছে। তো ইলেকট্রন ডোনেট করে, ইলেকট্রন ডোনেটর, ওকে। যেমন এই যে এরা কি ইলেকট্রন ডোনেট করতেছে, তো একদিক দিয়ে ডোনেট করতেছে, 2 দিক দিয়ে ডোনেট করতেছে, 3 দিক দিয়ে, 3 দিক থেকে এই কারণে ইলেকট্রন ডোনেট করতেছে, তার মানে ইলেকট্রনের কি ঘাটতি কম। যেহেতু ইলেকট্রনের ঘাটতি কম, এই জন্য 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন সবচেয়ে বেশি স্টেবল। এটা তোমাদের এইচএসসির এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, এডমিশনের এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, যে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন সবচেয়ে বেশি স্টেবল, ওকে। এরপর 2 ডিগ্রিতে কি হয়, একদিক দিয়ে ধরো মিথাইল গ্রুপ ইলেকট্রন ডোনেট করে, 2 দিক দিয়ে ডোনেট করে, ভালো কথা। তো এখানে ইলেকট্রন ঘাটতি আর একটু কম, অর্থাৎ এর স্টেবিলিটিটা একটু কম, ভালো কথা। এখানে জাস্ট একদিক দিয়ে, তো কথা হচ্ছে যে 1 ডিগ্রি তার থেকে একটু কম স্টেবল। আর এর হচ্ছে কি ইলেকট্রন ডোনেট করবে কি, মিথাইল কার্বোক্যাটায়ন ইলেকট্রন ডোনেট করবে কি। তো কথা হচ্ছে মিথাইল কার্বোক্যাটায়ন যে আছে এর দেখা যাচ্ছে স্টেবিলিটি সবচেয়ে কম। কেন স্টেবিলিটি সবচেয়ে কম, কারণ এর ইলেকট্রন ঘাটতি বেশি। ইলেকট্রন ঘাটতি কি, ইলেকট্রন ঘাটতি ঘাটতি সবচেয়ে বেশি, ইলেকট্রন ঘাটতি সবচেয়ে বেশি, তাই সবচেয়ে বেশি। আচ্ছা তোমরা লিখে নাও, ইলেকট্রন ঘাটতি সবচেয়ে বেশি, তাই যেহেতু ইলেকট্রন ঘাটতি সবচেয়ে বেশি, তাই এরা কি, এরা হচ্ছে কম স্থিতিশীল বা কম স্টেবল, তাই এরা কম স্টেবল বা কম স্থিতিশীল, যেটাকে আমরা বলতে পারি যে সক্রিয়, অনেক বেশি সক্রিয়, অর্থাৎ সবচেয়ে বেশি সক্রিয়, ঠিক আছে, সবচেয়ে বেশি সক্রিয় বা হাইলি রিঅ্যাক্টিভ। অপরদিকে এখানে কি, এখানে ইলেকট্রন ঘাটতি কম, সবচেয়ে কম। 3 ডিগ্রি কার্বোক্যাটায়নে কি হয়, ইলেকট্রন ঘাটতি সবচেয়ে কম। তাই যেহেতু ইলেকট্রন ঘাটতি সবচেয়ে কম, সেহেতু 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন কি, 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন সবচেয়ে বেশি স্টেবল, সবচেয়ে বেশি স্টেবল। তাহলে এখন যদি আমাকে প্রশ্ন করে যে স্টেবিলিটি বা স্থিতিশীলতার ক্রম কার্বোক্যাটায়ন, তাহলে কি হবে, তাহলে হবে হচ্ছে 3 ডিগ্রি গ্রেটার দ্যান 2 ডিগ্রি গ্রেটার দ্যান 1 ডিগ্রি গ্রেটার দ্যান মিথাইল কার্বোক্যাটায়ন। অপর দিকে যদি আমাকে কোশ্চেনটা উল্টে দেয় যে সক্রিয়তার ক্রম বা হাইলি রিঅ্যাক্টিভের ক্রম যদি আমাকে বের করতে দেয়, তাহলে কি হবে, মিথাইল কার্বোক্যাটায়ন সবচেয়ে বেশি সক্রিয়, এরপর হচ্ছে 1 ডিগ্রি, এরপর 2 ডিগ্রি, এরপর 3 ডিগ্রি। বাট স্থিতিশীলতা বললে তার বিপরীত, যেটা আমরা শিখলাম, স্থিতিশীলতা বা স্টেবিলিটি ক্রম হচ্ছে 3 ডিগ্রি গ্রেটার দ্যান 2 ডিগ্রি গ্রেটার দ্যান 1 ডিগ্রি গ্রেটার দ্যান মিথাইল কার্বোক্যাটায়ন। তো আমাদের এই যে ব্যাপারটা লার্ন করা দরকার ছিল, কারণ হচ্ছে অর্গানিকে আমাদের কার্বোক্যাটায়নের ব্যাপারটা প্রচুর দরকার হবে সামনে ইনশাআল্লাহ। তো এই ব্যাপারটা আমরা শিখে নিলাম আলহামদুলিল্লাহ। তো আমি আশা করছি যে তোমরা ব্যাপারটা বুঝছো। তাহলে আমি এখন কি করব, তোমাদেরকে এইচডব্লিউ দিব, তোমরা অবশ্যই এইচডব্লিউ তুলে নিবে। আচ্ছা তো আপাতত তোমরা এতটুকু লিখে নাও। আচ্ছা সবাই এইচডব্লিউটা দ্রুত তুলে নিবে। প্রথমে যে কাজটা করবে, সিডব্লিউ এর পড়া রিভিশন দিবে। সিডব্লিউতে আমি যা কিছু পড়িয়েছি সেই পড়াটা ক্লাস শেষ হওয়া মাত্রই সিডব্লিউ এর পড়া একবার রিভিশন দিয়ে নিবে, ঠিক আছে। তো এটা করতে তোমাদের বড় জোর হচ্ছে 30 মিনিটস টাইম লাগতে পারে, ওকে। বুঝে রিভিশন দিবে। পরে যে কাজটা করবে,
সিডব্লিউ এর পরে হচ্ছে তোমরা যখন কেমিস্ট্রি স্কেডিউল থাকবে তখন এই কাজটা করবে, ঠিক আছে? সেটা হচ্ছে সিডব্লিউ এর এক একটা রিঅ্যাকশন, সিডব্লিউ এর এক একটা রিঅ্যাকশন একেবারে এক একটা রিঅ্যাকশন 5 থেকে 6 বার বুঝে বুঝে প্র্যাকটিস করে একবারে ঝাড়া মুখস্থ করে ফেলবে, যেন একদম লাইফ টাইম মনে থাকে। ঝাড়া মুখস্থ 5 থেকে 6 বার বুঝে বুঝে প্র্যাকটিস করে একদম ঝাড়া মুখস্থ করে ফেলবে, ঠিক আছে? যেন একদম লাইফ টাইম মনে থাকে ইনশাআল্লাহ। আমি তো আগেও বলছি, এখনো বলতেছি, অর্গানিক কেমিস্ট্রিতে যত বেশি প্র্যাকটিস করবে, একদম পাগলের মতো যত বেশি প্র্যাকটিস করবে, তত বড় লেভেলের প্রো হইতে পারবে তোমরা ইনশাআল্লাহ। ওকে, লাস্ট বাট নট লিস্ট, সেটা হচ্ছে হাজারি স্যারের বই থেকে অ্যালকিন এবং অ্যালকাইন এই দুটো পার্ট কি করবে? রিডিং করবে, জাস্ট রিডিং, অর্থাৎ বুঝে বুঝে পড়ার চেষ্টা করবে। যেখান থেকে বুঝবে না কোনো সমস্যা নেই, না বুঝলে নাই। তুমি ম্যাক্সিমাম যতটুকু বুঝতে পারো, অতটুকু বুঝে বুঝে তোমরা রিডিং করবে জাস্ট, ঠিক আছে? না বুঝলে নাই। ওকে, তো এই ছিল আজকের ক্লাস। তো আমি আশা করব তোমরা হচ্ছে সকলেই লেকচার 1 এবং লেকচার 2 সিরিয়ালি করছো, এবং হচ্ছে দুইটা লেকচারই হচ্ছে তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত একদম ভালোভাবে করেছো, কারণ এই দুটো লেকচার হচ্ছে অবশ্যই ভালোভাবে করা থাকতে হবে। লেকচার 3 অর্থাৎ আগামীকালকের লেকচার বোঝার জন্য, ঠিক আছে? তো এই ছিল তোমাদের ক্লাস। আমি আশা করবো যে তোমরা সকলেই ক্লাসগুলো সিরিয়াল অনুসারে করবে এবং শুরু থেকে শেষ পর্যন্ত করবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে অবশ্যই তোমরা ক্লাস আমি যা কিছু করাই সেগুলো নোট ডাউন করে নিবে, এবং নাম্বার 3 হচ্ছে তোমরা অবশ্যই এইচডব্লিউগুলো টাইমলি করবে, ঠিক আছে? এবং আমি এটা মনে প্রাণে বিলিভ করি, এই কাজগুলো করার মাধ্যমে তোমরা সকলেই অর্গানিক কেমিস্ট্রিতে দেখা যাচ্ছে এইচএসসি এর জন্য প্রো হতে পারবে ইনশাআল্লাহ। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।